জি, পড়া মোটামুটি শুরু। ইনশাল্লাহ মানে একবারে শেষ দিন পর্যন্ত এটা রানিং থাকবে। বায়োলজি সাবজেক্টটা এরকমই, আমাদের কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে থাকতে হবে। মানে এই জায়গাটাতে তুমি কিছুদিন গ্যাপ দিলে বা কয়েকটা ক্লাস যদি তুমি গ্যাপ দাও, তো সেক্ষেত্রে নেক্সট গিয়ে তাল মেলানো তোমার জন্য কঠিন হবে। তো এই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রতিনিয়ত তোমাকে আমি সুন্দর মতন বই দাগিয়ে দিব, বইয়ের যে লাইনগুলো লাগবে সেগুলো বলে দিব, যেটা মুখস্থ করতে হবে মুখস্থ করানোর টেকনিক্স তোমাকে বলে দিব। এই জন্য মুখস্থ নিয়েও আলটিমেটলি তোমার কোনো প্যারা নেই যে ভাইয়া এই কঠিন জিনিস কীভাবে মুখস্থ করবো। বইয়ের মধ্যে পুরা বোটানি এবং জুলজি বইয়ের মধ্যে যতগুলো কঠিন জায়গা আছে মুখস্থ করার মতন, প্রত্যেকটা জায়গা আমি তোমাকে সহজ করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আমি কি রেকর্ডিং অন করছি? হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের আজকে ফার্স্ট লেসন দেখো, তোমাদের হাতের সামনে যে বইটা আছে সেটা হচ্ছে গ্রিন কালারের একটা বুক আমরা দেখতে পাচ্ছি। বইটার প্রথমেই লেখা হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী, মোহাম্মদ আবুল হাসান স্যার। আচ্ছা, একবারে ফার্স্ট পেজ থেকেই শুরু করা। আবুল হাসান স্যারের বই পড়তেছো, এটাও মনে রাখার একটা ব্যাপার, যে কেউ যে জিজ্ঞেস করে তোমারে যে কোন রাইটারের বই পড়তেছো, আবুল হাসান স্যারের বই, এটাও মনে রাখতে হবে আমাদের সুন্দর করে, তাই না? দেখো ইন্ডেক্সের দিকে আমরা চলে আসি। দেখো প্রথমে আমাদের বইয়ের মধ্যে টোটাল 12টা চ্যাপ্টার আছে, 1 থেকে শুরু করে 12 পর্যন্ত টোটাল 12টা চ্যাপ্টার, এবং চ্যাপ্টারগুলোর সাইজও মোটামুটি বেশ ভালোই বড়। তুমি প্রথম অধ্যায়টাই যদি চিন্তা করো, প্রথম 78টা পেজ হচ্ছে 1 নম্বর অধ্যায়, পরের অধ্যায়টা একটু ছোটো, তারপরের অধ্যায়গুলো আস্তে আস্তে আবার এরকম বড় বড় করে। তাহলে বুঝতে পারতো সেখানে অধ্যায়ের কোয়ান্টিটিগুলো অনেক বেশি। এবং তুমি যদি লাস্ট পেজ দেখো সেটা হচ্ছে 463 নাম্বার পৃষ্ঠা। আমি একেবারে লেটেস্ট এডিশন পড়াচ্ছি, 2024 এডিশন, যেটা হচ্ছে দ্বাদশ এডিশন। এডিশন নিয়ে তোমাদের মধ্যে একটু কনফিউশন আছে, ভাই এখন এডিশন কিনবো কিনা। তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যে বইটা পড়তেছি আবুল হাসান স্যারের বোটানি মানে বায়োলজি ফার্স্ট পেপার বই, এইটার এডিশন চেঞ্জ হয় প্রতি বছরে একটা করে, অর্থাৎ 2024 সালে একটা হয়েছে, 2025 সালে একটা পাবা, বাট সেটা আস্তে আস্তে মোটামুটি সেপ্টেম্বর নাগাদ হয়ে যাবে। মানে তোমাদের এসএসসি রেজাল্ট দেওয়ার পরে কলেজের ভর্তির সময়টাতে এটা রিলিজ করবে। তো এখন ততদিন কি তুমি বই না পড়ে থাকবা? প্রথম কথা। অ্যান্সার হচ্ছে না, ততদিন আমরা এই বইটা পড়তে থাকবো। দ্বিতীয় কথা, ভাইয়া তাহলে নতুন এডিশন আসলে কী কী করবো, এই বইটা কি কিনবো? অ্যান্সার হচ্ছে না, নতুন এডিশন তোমার কিনা লাগবে না। কারণ এই হাসান স্যারের বই আমি যে এডিশন পড়ে আসছি এবং তোমরা যে এডিশন পড়তেছো, অর্থাৎ আমি 2000 ধরো হচ্ছে 22 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছি, আর তোমরা দিবা 27 সালে। 22 সালের এইচএসসি ব্যাচ 27 সালের এইচএসসি ব্যাচের মধ্যে ডিফারেন্স কয়েকটা ওয়ার্ডের হয়তো বা কয়েকটা লাইনের, মানে সে খুব মেজর বেশি করে না, চেঞ্জ করে না। এই জন্য হাসান স্যারের বই তুমি নিশ্চিন্তে একেবারে আমি যে এডিশন পড়াইতেছি, অর্থাৎ বাজারে যে এডিশন পাওয়া যাচ্ছে, তুমি নিশ্চিন্তে সেটা পড়তে পারো। এটা নিয়ে তোমার কোনো কনফিউশন নাই। তাহলে বইয়ের কনফিউশনের ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম ভাইয়া। বই বাজারে অন্তত হাসান স্যারের কথা যদি আমি বলি, আবুল হাসান স্যারের বইটা যেটা এখন বাজারে পাওয়া যাচ্ছে, এটা কিনে ফেলো। এটাই আমরা পড়বো। এটা নিয়ে একেবারে তুমি অ্যাডমিশন পর্যন্ত চালাতে পারবা, একেবারে অ্যাডমিশন, অর্থাৎ আগামী 3 বছর তুমি এই বইটা পড়বা, আগামী 3টা বছর এই বইটা পড়বা। এই জন্য বইটাকে এভাবে প্রিপেয়ার করবা যেন আগামী 3 বছর সেটা তোমার মানে কাজে লাগে। ঠিক আছে? অবহেলায় না ফেলে দেয়। একবারে প্রথমে উপক্রমণিকা কথাবার্তা আছে। দেখো এই বইয়ের প্রথম কয়েকটা পেজ একবারে সবুজ, তাই না? এই সবুজ পেজের মধ্যে আমরা কয়েকটা জিনিসপত্র পড়বো। দেখো আমাদের 9-10 আমরা যে বায়োলজি বইটা পড়ছিলাম, ওখানে উদ্ভিদ আর প্রাণীকে কিন্তু আলাদা করা হয়নি, অর্থাৎ টোটাল বায়োলজি বইয়ের মধ্যে কিছু চ্যাপ্টার আছে উদ্ভিদের সম্পর্কে, কিছু চ্যাপ্টার প্রাণী সম্পর্কে, কিছুটা কোষ সম্পর্কে, আবার কিছু হচ্ছে জেনেটিক্স সম্পর্কে, এরকম ছিল না, আবার কিছু হচ্ছে প্রাণী বৈচিত্র্য, জীব বৈচিত্র্য, বাস্তুতন্ত্র সম্পর্কে। বাট ইন্টারমিডিয়েটে এসে যেহেতু এখানে পড়াটা অনেক ফাস্ট, অনেক বেশি, আমাদের বইটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে উদ্ভিদ নিয়ে পড়াশোনা, যেখানে আমরা বলতেছি উদ্ভিদ বিজ্ঞান, একটা হচ্ছে প্রাণী নিয়ে পড়াশোনা, যেটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। তাহলে ফার্স্ট পেপার বইটা টোটালি উদ্ভিদের উপর বেসিস করে লেখা। ঠিক আছে? এখানে যা আমরা পড়বো, এখানে প্রাণী সংক্রান্ত কোনো পড়াশোনা নাই। আর সেকেন্ড পেপার বইটা টোটালি প্রাণীদের উপর বেসিস করে লেখা, ওখানে আবার উদ্ভিদ সংক্রান্ত কোনো পড়াশোনা নাই। তাহলে আমরা যে বইটা পড়তেছি, এখানে উপক্রমণিকার একবারে প্রথম পেজে দেখো লেখা আছে উদ্ভিদ কারা। তোমাকে আগে জানতে হবে তুমি কাদেরকে নিয়ে পড়তেছো, উদ্ভিদ কারা। এই পয়েন্টগুলো তোমরা জাস্ট রিডিং দিবা। এই জায়গাগুলো থেকে পাশে একটু আর লিখে রাখো। আমি কয়েকটা সিম্বল ইউজ করবো পড়ানোর ক্ষেত্রে, যেমন আর, তারপরে ভিভিআই, ভিভিভিআই, এরকম কিছু কিছু সেন্টেন্স ইউজ করবো, অথবা ট্রিপল স্টার, ডবল স্টার, ম্যাট, ড্যাট। হ্যাঁ, ম্যাট যেখানে লিখে দিব MAT, ম্যাট মানে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট। এই জায়গাগুলো আমি যে ছোটো ছোটো ওয়ার্ডগুলো ইউজ করবো সেগুলো একটু অ্যাব্রিভিয়েশন আমি বলে রাখতেছি। ম্যাট মানে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট আসছে, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট, অ্যাডমিশন টেস্ট। আমি যেখানে ড্যাট লিখবো, DAT, ড্যাট, ড্যাট মানে হচ্ছে এটা ডেন্টাল অ্যাডমিশন টেস্ট আসছে। তুমি জানো কি না আমি জানি না, যে বাংলাদেশে তুমি যখন করবা, এইচএসসি পাস করে বের করবা, মেডিকেলের জন্য একটা অ্যাডমিশন টেস্ট হয়, মেডিকেল ভর্তি পরীক্ষা, আর একটা হচ্ছে ডেন্টাল ভর্তি পরীক্ষা হয় বাংলাদেশে। হ্যাঁ, ডেন্টাল ভর্তি পরীক্ষা হয়, এটাও MBBS-এর মতনই কারিকুলাম, এখানেও আলাদা করে সেপারেট একটা প্রশ্ন করা হয়। তাহলে ডেন্টাল অ্যাডমিশন টেস্টের জন্য আমি ড্যাট লিখবো, মানে কোশ্চেন প্যাটার্ন দুইটা মোটামুটি সেম থাকে, জন্য আমরা একই সাথে মিলিয়ে পড়ি। আমি যেখানে DU লিখবো, DU হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে সেই কোশ্চেনগুলো আসছে। আমি যেখানে এইচএসসি লিখবো, তাহলে সেটা হচ্ছে বোর্ড কোশ্চেন, বা সেখানে CQ লিখবো, ক্রিয়েটিভ কোশ্চেন মনে রাখবা, সেখান থেকে সৃজনশীল আসতে পারে। তাহলে এই কথাগুলো আমি সামনে ইউজ করব। তাহলে এটা হচ্ছে রিডিং একটা পয়েন্ট, যে উদ্ভিদ কারা, যারা হচ্ছে প্ল্যান্টি রাজ্যের সদস্য, আমরা 9-10-এ পড়ে আসছিলাম।
19-এ পড়ছিলাম যে আমার টোটাল যে প্রাণী জগৎ আছে বা টোটাল মানে যাদের জীব আছে জীবন আছে এদেরকে আমরা কয়টা রাজ্যে ভাগ করি মনে আছে তোমাদের কারো? যাদের জীব আছে এদেরকে আমরা টোটাল কয়টা রাজ্যে ভাগ করি? মনে থাকার কথা, একবারে ফার্স্ট অধ্যায় ছিল না? মনে করে দেখো তো, 5টা রাজ্য ছিল, পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস। দেখো এই কথাটি আমরা কিছুক্ষণ পরে পাবো, এখান থেকে একটু দাগানো শুরু করো, তারপরে আমরা আবার পিছনের দিকে যাব। তোমার 19-এর পড়াটা একটু রিক্যাপ করি আমি, তারপরে একটু সামনের দিকে যাব। দেখো এখানে IX মানে 9 পৃষ্ঠায় যেটা 9 পৃষ্ঠাতে একটা কথা বলছে যে মার্গিউলিসের পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস। এই যে এগুলো তোমরা আগে পড়ে আসছো, এই জন্য এই পৃষ্ঠাগুলোকে মূলত গ্রিন করছে। মূলত এগুলো হচ্ছে আমাদের একটু মানে কি বলা যায় ভূমিকামূলক কথাবার্তা। হ্যাঁ, এখান থেকে যদিও কোনো কোশ্চেন আসে না, কিন্তু জানার জন্য একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এই জিনিসটা দরকার। মার্গিলিয়াস বলে গেছেন আমাদের পৃথিবীতে যত জীব আছে অর্থাৎ যাদের প্রাণ আছে এদেরকে আমি দুইটা ধাপে ভাগ করছি, পরে দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রোক্যারিওটা আর একটা হচ্ছে ইউক্যারিওটা। প্রোক্যারিওটা ইউক্যারিওটা। বায়োলজিতে আমরা দুইটা শব্দ সম্পর্কে একটু পরিচিত হই। একটা শব্দ হচ্ছে প্রো আর একটা হচ্ছে ইউ। প্রো কথাটা অনেক সময় আমরা ইউজ করি না, যারা তোমরা গেমস টেমস খেলো। আমাদের একটা সময় করোনার সময় যে হচ্ছে পাবজি গেমের খুব ইয়ে ছিল, তাই না? এখনও অনেক আবার ফ্রি ফায়ার খেলো। তো ফ্রি ফায়ার বা পাবজি গেমে ওখানে প্রো মানে কি প্রফেশনাল প্লেয়ার আমরা বুঝাই, তাই না? অনেকে যে প্রো করি আমরা। তো এখন এই প্রো কিন্তু সেটা না। এই প্রো মানে হচ্ছে বায়োলজিতে প্রো মানে হচ্ছে আদি, আর বায়োলজিতে ইউ কথাটার অর্থ হচ্ছে প্রকৃত, সুন্দর, নতুন, ভালো, যা বলো না কেন। আর প্রো মানে হচ্ছে আদি, পুরাতন, অপ্রকৃত, যা বলো না, মানে খারাপ যত কথা হচ্ছে প্রো এর জন্য, আর ইউ কথাটা হচ্ছে ভালোর জন্য। বায়োলজিতে তুমি ওয়ার্ডগুলো যত সুন্দরভাবে জানতে পারবা, বায়োলজি পড়া তোমার কাছে তত বেশি মজা লাগবে, ঠিক আছে? এই জন্য আমি প্রথম দিন থেকে একবারে ডে 1 থেকে, আজকে হচ্ছে আমাদের ডে 1 ক্লাস, আজকের দিন থেকে শুরু করে লাস্ট ডে পর্যন্ত যে ওয়ার্ডগুলো সম্পর্কে তোমাদের পরিচিত করাবো, যে এই ওয়ার্ডটার মিনিং এটা, এই ওয়ার্ডটার মিনিং এটা মাথার মধ্যে একেবারে ইংলিশ ওয়ার্ডের মতন, ডিকশনারির মতন মাথার মধ্যে গেঁথে রাখতে হবে। আমি আজকে পড়ানোর মধ্যে এই প্রো কথাটা আরও অনেক জায়গাতে পাবো, তখন আমি তোমাকে জিজ্ঞেস করবো প্রো মানে কি বলো তো, তখন তোমাকে আদি বলতে হবে, ঠিক আছে? তাহলে প্রোক্যারিওটা আর ইউক্যারিওটা এই দুইটা সুপার কিংডমে ভাগ করা হয়েছে। সুপার কিংডম এর অধীনে আছে 5টা রাজ্য। একটা হচ্ছে মোনেরা, এগুলো তোমরা পড়ছো আই শিওর। মোনেরা, প্রোটিস্টা, দেন ফানজাই, দেন প্ল্যান্টি অ্যান্ড লাস্ট অফ অল হচ্ছে অ্যানিমেলিয়া। তো আমাদের এই বইটা, তোমার হাতের সামনে যে বইটা লেখা আছে, এটা হচ্ছে এই যে 4 নাম্বার কিংডমটাকে নিয়ে আলোচনা করা, অর্থাৎ প্ল্যান্টি যে কিংডমটা আছে সেটা। শুধুই প্ল্যান্টি না, এর মধ্যে একটু টুইস্ট আছে। এখানে আমরা মোনেরা রাজ্যের মধ্যেও অন্তর্ভুক্ত কয়েকটা জীব সম্পর্কে পড়বো, প্রোটিস্টার অন্তর্ভুক্ত কয়েকটা জীব সম্পর্কে আমরা একটু পড়বো। তাহলে আমি টোটাল বইটার যদি সামারি বলি ভাইয়া, টোটাল বইটাতে আমরা 3টা কিংডম, না সরি ফানজাই সম্পর্কেও আছে, অ্যানিমেলিয়াটা নেই, মানে 4টা। টোটাল 5টা কিংডমের মধ্যে আমরা 4টা কিংডম সম্পর্কেই পড়ে ফেলবো এই ফার্স্ট পেপার বইটাতে, আর বাকি একটা মাত্র কিংডম বাকি থাকবে যেটা টাচও করবো না আমরা এই ফার্স্ট পেপার বইটাতে, এটা টাচ করবো আমরা সেকেন্ড পেপার বইয়ে গিয়ে। কথা ক্লিয়ার? তোমাদেরকে কী পড়তে হবে সেটা সম্পর্কে একটা গ্রস ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের আগামী 2 বছরের পড়াশোনা এই 5টা কিংডমকে নিয়েই মূলত। এই 5টা কিংডমের প্রত্যেকটা ব্যাপারকে আমি ডিটেইলস খুব সুন্দরভাবে জানবো। তার মধ্যে 4টা কিংডম সম্পর্কে আলোচনা করা হয়েছে এই একটা বইতে, যেটা সাইজ মোটামুটি বেশ ভালোই বড়। তুমি যদি 19-এর হিসাব করো, 19-এর বায়োলজি বইয়ের 2টার মতন সাইজ এখানে আছে, 2টা বইয়ের সাইজের সমান। তাহলে মানে আরেকটা বই আছে এরকমই সেম সাইজের আরেকটা বই আছে, সেখানে কিন্তু শুধুমাত্র একটা কিংডমকে নিয়ে আলোচনা করা হয়েছে। তার মানে ওখানে পড়াশোনাটা আরও বেশি ভাস্ট, ঠিক আছে? আমরা একটু উপরের পৃষ্ঠার দিকে চলে আসবো। এখানে জানার মধ্যে খুব বেশি কথাবার্তা নাই, অনেক লাইন এখানে দাগানো আছে যদিও, কিন্তু সব দাগানো তোমাদের দরকার নেই, ঠিক আছে? আমি বলে দিব কী কী দাগাবা এখান থেকে। আচ্ছা, এখান থেকে শ্রেণীবিন্যাস এগুলোর দরকার নেই, এটাতে একটু এই কথাটা একটু দাগাও। আমরা যদিও এই কথাগুলো সামনে আরও পড়বো। শ্রেণীবিন্যাসে যে কোনো একককে ট্যাক্সন বলা হয়, TAXON, ট্যাক্সন বলা হয়। এই শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ এককের নাম হচ্ছে জগৎ, আর সর্বনিম্ন একক বা মৌলিক এককের নাম হচ্ছে প্রজাতি। সর্বনিম্ন মৌলিক এককের নাম হচ্ছে প্রজাতি। এই কথাটাও তোমরা 19-এ শিখে আসার কথা। জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। পাশের দিকে একটু তাকাও তো, ওই যে উপরে একটা ছক আছে দেখো, লেখা আছে, ঠিক আছে? এখানে দেখা কি বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, তাই না? জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। আমরা জানি যে একটা প্রাণীকে বা একটা উদ্ভিদকে যখন আমরা ভাগ করতে চাই বা একটা নির্দিষ্ট প্যাটার্নে ফেলতে চাই, তখন আমার এই 7টা জিনিসের আশ্রয় নিতে হয়। এগুলো কিন্তু একেবারে ভনিতামূলক কথাবার্তা, পরীক্ষাতে আসবে না, জেনে রাখার জন্য সব কিছু। এখন নিচের দিকে আমরা একটু আসবো, এখানে উল্টাপাল্টা কথাবার্তা। এই যে দ্বিপদ নামকরণ, আমরা এই যে বইটা সম্পর্কে মানে পড়তেছি, এই বইটাতে অনেক উদ্ভিদ, অনেক ফাঙ্গাস, অনেক ছত্রাক, এগুলো নিয়ে আমরা পড়াশোনা করবো, ব্যাকটেরিয়া ইত্যাদি নিয়ে পড়াশোনা করবো। তো এই জিনিসগুলোকে আমরা ইন্টারন্যাশনালি রেকগনাইজ করার জন্য একটা নামকরণ করি, যেটাকে আমরা বলি হচ্ছে দ্বিপদ নামকরণ, 2টা মাত্র পদ দিয়ে নামকরণ করা। এটাও তোমরা 19-এ শিখে আসছো, তাই না? প্যান্থেরা টাইগ্রিস, টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগারের হচ্ছে, তারপর হচ্ছে
লোয়া লোয়া আমরা সামনের দিকে পড়বো, গরিলা গরিলা, বোফিস, তারপর হচ্ছে অরাইজা স্যাটিভা, তাই না, হোমোসেপিয়েন্স, এরকম এই যে প্রত্যেকটা নাম, এই যে হোমোসেপিয়েন্স দুইটা পদ দিয়ে নামকরণ করলা, যেন সারা পৃথিবীর মানুষ বুঝতে পারে যে তুমি আসলে কোনটার কথা বলতে চাচ্ছ। এই জিনিসটাকে আমরা বলতেছি দ্বিপদ নামকরণ। কে আবিষ্কার করে, কে জনক, সেটা ক্যারোলাস লিনিয়াস। এগুলো সব তোমাদের জানা কথা, জাস্ট এখান থেকে দাগিয়ে রাখো। তাহলে লিনিয়াসকে বলবো আমরা দ্বিপদ নামকরণের জনক, এই কথাটাকে বক্স করো। আচ্ছা, আমি একটু অন্য কালি ইউজ করি যেন তোমরা বুঝতে পারো। আমার লাইনগুলো দাগালেই হবে, এখানে কিন্তু কিছু নীল কালি দিয়ে লাগানো লাইন আছে, এগুলো দরকার নেই। আমি যেই লাল কালি দিয়ে দাগানো লাইন আছে এগুলো লাগবে না, আমি নীল কালি দিয়ে যতটুকু দাগাই দিব অতটুকু দাগালেই হবে। লিনিয়াসকে আমরা বলতেছি দ্বিপদ নামকরণের জনক। একজন জনকের নাম আমরা অলরেডি পেয়ে গেলাম, ক্যারোলাস লিনিয়াস। এই নামটা তোমাদের সাথে পরিচিত। এখন আসো আরেকটা নাম আমরা পড়বো, এদিকে নিচের দিকে চলে আসবো আমরা একটু, এই জায়গাটাতে। সেটা হচ্ছে থিওফ্রাস্টাসের কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি। থিওফ্রাস্টাসের একটা খুব বিখ্যাত বই আছে, বইটার নাম হচ্ছে ইনকোয়ারি ইন্টু প্লান্টস। 1 নম্বর পয়েন্টটাতে গোল দাও এবং 3টা স্টার দাও, 3টা স্টার দাও। ইনকোয়ারি ইন্টু প্ল্যান্টস একটা বই, যে বইটার লেখককে থিওফ্রাস্টাস। এই বইটার মধ্যে থিওফ্রাস্টাস পৃথিবীর যত রকম উদ্ভিদ আছে সব উদ্ভিদ সম্পর্কে খুব ডিটেইলস একটা আলোচনা করছেন। এই বইটার খাতিরে থিওফ্রাস্টাসকে বলা হয় উদ্ভিদ বিজ্ঞানের জনক। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে, ডেন্টাল অ্যাডমিশন টেস্টে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে আসছে, এইচএসসি পরীক্ষাতেও আসছে। অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন হচ্ছে এটা, উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস। এই কথাটা তোমাকে জানতে হবে। তার মানে যে বইটা তুমি এখন হাতে নিয়ে আসো উদ্ভিদ বিজ্ঞান বই, এটার জনক মানে উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে কি থিওফ্রাস্টাস। এখন কেউ কি আমাকে একটু কমন সেন্স কাজে লাগিয়ে বলতে পারবা প্রাণী বিজ্ঞানের জনক কে হতে পারে? প্রাণী বিজ্ঞানের জনক একটু গেস করলে আই থিঙ্ক হয়ে যাবে, যে কেউ একজন। তোমরা মাইক্রোফোন আনমিউট করে বলতে পারো, যেহেতু প্র্যাকটিস ক্লাস তোমাকে কিন্তু কেউ দেখতেছেও না ভাইয়াপুরা, তোমার বন্ধুরাও কিন্তু দেখতেছে না, তুমি ইজিলি কিন্তু বলতে পারো। এই সুযোগ কাজে লাগাইতে হবে। স্যারেদের সামনে তো অ্যারিস্টটল, সাবাস, অ্যারিস্টটল তালহা লিখছে, অ্যারিস্টটল, সাবাস সাবাস, তোমরা জানো, আমি জানি এটা, এই জন্য বললাম, জিজ্ঞেস করলাম। তাহলে প্রাণী বিজ্ঞান যদি আমি বলি, প্রাণী বিজ্ঞানের জনককে একটু নিচে ছোটো করে লিখে রাখো। প্রাণী বিজ্ঞানের জনকের নাম হচ্ছে কি অ্যারিস্টটল, অ্যারিস্টটল, TOL, তাই না, TOL, অ্যারিস্টটল। তো এখানে থেকে এই দুইটা মাত্র কথা আমাদের জানা, উদ্ভিদ বিজ্ঞানের জনকের নাম, প্রাণী বিজ্ঞানের জনকের নাম। বায়োলজি বলার পূর্ব শর্ত, বায়োলজি বইয়ের প্রতি মায়া ত্যাগ করতে হবে, দাগাইতে হবে ইচ্ছা মতন। আমি যে কথাগুলো বলবো, যে কথাগুলো লিখবো, অনেক দাগাতে হবে। নিচের দিকে সব স্কিপ করে চলে আসো, এগুলো তোমাদের দরকার নেই, এগুলো এখন পড়াইলে মাথা নষ্ট হয়ে যাবে। প্রাণী জগৎ চলে আসো, এগুলো ছেড়ে চলে আসো। আমরা 5টা রাজ্য শ্রেণীবিন্যাস পড়ছি, বাকিগুলো সামনে ইনশাআল্লাহ আরও পড়বো। এখন চলে আসো আমরা অধ্যায়ের মধ্যে প্রবেশ করি। প্রথম অধ্যায় কোষ এবং কোষের গঠন। এই কোষ এবং কোষের গঠন দেখো তোমার পিছু ছাড়লো না, সেই 8 দিকেও মনে হয় প্রথম অধ্যায় এরকম পড়ে আসছে, কোষ নিয়ে পড়াশোনা, তাই না? তারপরে 9 গিয়ে দেখলা বায়োলজির প্রথম অধ্যায়, এটাও সেখানেও কোষ নিয়ে পড়াশোনা। আবার ইন্টারমিডিয়েটে ভাইয়া একই সেই কোষ নিয়ে, আর কোষ কত জানবো, কোষ সম্পর্কে জানতে হাফেজ হয়ে গেলাম, এখনও আবার সেই কোষ নিয়ে জানতে হবে। জানার কিছুই হয়নি, এতদিন যা জানছো এগুলো মনে করো সেই সরেয়া ক খ এরকম। এখন আমরা কোষ নিয়ে আসল পড়াশোনা শুরু করব। ওকে, প্রথম অধ্যায় অনেক বড় একটা অধ্যায়, ডিফিকাল্ট একটা অধ্যায় এবং ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়। দেখো, আমি টোটাল পড়াশোনার ক্ষেত্রে কয়েকটা বইয়ের হেল্প নিব, আমি বইগুলোর লিঙ্ক এখন দিব না, আমি পেইড গ্রুপে দিব। এখন একটু আমি তোমাদেরকে একটু সামারি দেখাই, আমি বই থেকে MCQ সলভ করে দিব, কোনো প্যারা নেই। প্রত্যেকটা জিনিস আমি ক্লাসের মধ্যেই শেষ করে দিব, টোটাল 1.5 ঘন্টার ক্লাস, প্রত্যেকটা ইফেক্টিভভাবে। দেখো, এই একটা অধ্যায় থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2023-24-এ, 2022-23-এ, 19-20-এ, 13-14-তে একই জায়গায়, এটা একটা টপিকের কথা বলতেছি, জাস্ট কোষের নামকরণ থেকে। এরপর উদ্ভিদ কোষের যে অংশ, এটা থেকে আসছে লাস্ট বছর 23-24, মানে কিন্তু একেবারে রিসেন্ট, তোমার সিনিয়র ভাইয়াপুরা যে এবার মেডিকেল অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিচ্ছে, এখানে প্রশ্ন আসছে। দেখো, এই জায়গাটা থেকে, মানে এই একটা অধ্যায় থেকে বিগত তুমি যদি 10 বছরে হিসাব করো, কত বেশি কোশ্চেন আসছে। তুমি প্রত্যেকটা মানে সংখ্যা হিসাব করতে করতে ক্লান্ত হয়ে যাবা। এটা হচ্ছে জাস্ট মেডিকেল অ্যাডমিশন টেস্টের আমি হিসাবটা দিলাম, ঠিক আছে? এছাড়া HSC, DU প্রত্যেকটা জায়গায় তো আলাদা হিসাব আছে, সামনে আমরা সেগুলো দেখবো। তাহলে বুঝতে পারতেছো অধ্যায়টা কতটা বেশি আমাদের জন্য ইম্পর্টেন্ট। অধ্যায়টা অবহেলা করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? পুরা বোটানি অধ্যায়ের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে প্রবেশ করতেছি। একবারে প্রথম কথাটা, সেল এর নাম করো। কোথা থেকে আসছে এই কোষ নামটা? রবার্ট হুক কথাটাকে গোল করো, আন্ডারলাইন করো। 1665 সাল, অনেক আগের ভাইয়া, এখন বর্তমানে 2025 সাল চলছে, আর আমি 1665 সালের কথা বলতেছি, তাই না? 1600 সাল, 1700, 1800, 1900, 2000, 400 বছর আগের কথা বলতেছি। চিন্তা করা যায় 400 বছর আগে একটা লোক কোষ সম্পর্কে আবিষ্কার করে গেছে, যেখানে তুমি এখনও নিজেও চিন্তা করতে পারো না কোষ আসলে দেখতে কেমন। এই যে এখন যারা ক্লাস করতেছো প্রত্যেকটা স্টুডেন্ট, তুমি নিজের চোখে কখনো কোষ দেখছো একটা মাইক্রোস্কোপের নিচে? এখন এই বয়স পর্যন্ত আমাদের স্কুলে যদিও ফ্যাসিলিটি দেখানোর কথা থাকে, বাট আমাদের কিন্তু দেখানো হয়নি। বাট 400 বছর আগে এই ভদ্রলোক, তিনি কিন্তু কোষ আবিষ্কার করে গেছে। তো রবার্ট হুক 1665 সালে, এই রবার্ট হুকের একটু কাহিনী বলি।
এই ভদ্রলোক তিনি ছিলেন হচ্ছে রয়্যাল সোসাইটি অফ লন্ডনের একজন অণুবীক্ষণ যন্ত্র, মানে সেখানকার হচ্ছে একজন কর্মী, মানে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ করতেন। রক্ষণাবেক্ষণ করতে করতে একদিন চিন্তা করলেন যে এমন একটা কিছু করবে যেটা করে তিনি হচ্ছে বিজ্ঞানীদের মানে সবার কাছে তাক লাগাই দিবে, সবাইকে অবাক করে দিবে। করার জন্য তিনি চিন্তা করলেন যে কী করা যায়। সেই চিন্তা থেকে তার হাতে ছিল একটা বোতলের সিপি। সেই বোতলের সিপিটাকে তিনি খুব ভালো করে পর্যবেক্ষণ করলেন, অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে বোতলের সিপিটাকে দেখলেন। তো দেখলেন বোতলের সিপি, দেখো এই কথাগুলো দাগাবো না, আমি যেগুলো বলতেছি এগুলো কথা শুনবা, বই দাগে এটা নষ্ট করবো না, আমি যা যা বলবো জাস্ট ওই কথাগুলো দাগালেই হবে। তিনি দেখলেন যে বোতলের সিপি তো দেখতে নিরেট লাগে, তাহলে পানিতে রেখে দিলে কেন ভাসে এটা? মানে নিরেট একটা জিনিস, এটা তো পানিতে ডুবে যাওয়ার কথা, বাট ভাসতেছে কীভাবে পানিতে? এই ব্যাপারটা পর্যবেক্ষণ করার জন্য যখন তিনি এটাকে অণুবীক্ষণ যন্ত্রের নিচে রাখেন, তখন তিনি দেখেন এটার মধ্যে ছোট ছোট কুঠরি বা প্রকোষ্ঠ আছে, লিটিল বক্স। এখান থেকে লিটিল বক্স কথাটাকে বক্স করো, তুমি একটা লিটিল বক্স করে ফেলো এখানে ছোট। তাহলে এই যে মৌচাকের মতন জিনিসটা দেখতে প্রথমে কিসের মতন ছিল ভাইয়া? মৌচাকের মতন। এই মৌচাকের মতন তিনি সর্বপ্রথম কোষ পর্যবেক্ষণ করছিলেন কে? রবার্ট হুক। এই জন্য আমরা রবার্ট হুককে বলি হচ্ছে কোষবিদ্যার জনক। উপরে ছোট্ট করে লিখে রাখো। বায়োলজি বইতে তোমার বইয়ের মধ্যে অনেক বেশি ইনফরমেশান লিখতে হবে, যেগুলো তোমার নিজের বইটাতে নাই। এরকম অনেক ইনফরমেশান তোমাকে লিখতে হবে, ঠিক আছে? কারণ অনেক ইনফরমেশান ছড়িয়ে ছিটিয়ে আছে ভাইয়া, তোমাদেরকে সেগুলো গুছিয়ে দিব, একবারে সব একসাথে গুছাই দিব, ঠিক আছে? এই জন্য ছড়িয়ে ছিটিয়ে থাকা ইনফরমেশানগুলো তুমি একসাথে লিখে রাখবা, আমি যেখানে লিখে দিব সেখানে। তাহলে লাস্টে যখন রিভিশন দিতে যাবা তুমি দেখবা যে তোমার পড়াটা অনেক বেশি সহজ হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের কোষবিদ্যার জনকের নাম কি ভাইয়া? রবার্ট হুক। প্রথম আরেকজন বিজ্ঞানীর নাম জানলাম। এই পর্যন্ত আমরা 3টা বিজ্ঞানীর নাম শিখে আছি। একটু রিক্যাপ করি তো আমরা। একবারে প্রথমে জেনে আসছি হচ্ছে দ্বিপদ নামকরণের জনক কে ছিল? ক্যারোলাস লিনিয়াস, অলরেডি জানো। এরপরে উদ্ভিদ বিজ্ঞানের জনকের নাম জানলাম, বিজ্ঞানী থিওফ্রাস্টাস। এরপরে জানলাম হচ্ছে কোষবিদ্যার জনকের নাম কি? রবার্ট হুক। কেন কোষবিদ্যার জনক? কারণ তিনি সর্বপ্রথম কোষ আবিষ্কার করছেন। বাট একটা জিনিস এখানে খেয়াল করো, রবার্ট হুক কিন্তু আবিষ্কার করছে একটা সিপি, মানে হচ্ছে বোতলের মুখা। এবং বোতলের মুখার মধ্যে তো প্রাণ নাই, এই জন্য রবার্ট হুক যেটা পর্যবেক্ষণ করছিলেন সেটা ছিল মৃত কোষ। পরীক্ষাতে প্রশ্ন আসবে, সর্বপ্রথম মৃত কোষ পর্যবেক্ষণ কে করেন? অ্যান্সার হচ্ছে রবার্ট হুক। তাহলে কি ভাইয়া জীবিত কোষ কেউ পর্যবেক্ষণ করেনি? করছে। আরেকজন হুক ভদ্রলোক আছেন, দেখেন নিচের পরের পৃষ্ঠাতে একটু আপনারা চলে যান, যে এখানে 2 পৃষ্ঠা দেখো লেখা আছে, 2 পৃষ্ঠাতে ডাচ একটা কথা লেখা আছে না, এখান থেকে একটু আন্ডারলাইন করা শুরু করবা। ডাচ বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক, আরেকজন হুক। এই হুক ভদ্রলোক সাহেব তিনি হচ্ছে কোষ প্রাচীর ছাড়াও পূর্ণাঙ্গ জীবিত কোষ পর্যবেক্ষণ করে। তাহলে জীবিত কোষ কথাটাকে বক্স করো, লিউয়েন হুক কথাটাকে বক্স করো। এখান থেকে 2টা তথ্য আমরা জানলাম, যে রবার্ট হুক কোষ দেখছিলেন ঠিক আছে, বাট কোষটা ছিল মৃত, মরা কোষ। বাট লিউয়েন হুক যে কোষটা দেখলেন সেটা হচ্ছে জীবিত। তাহলে কোয়েশ্চেন যদি আমি পরীক্ষাতে করি, আজকের ক্লাসের পরে আজকে রাতটুকু পড়ার সময় পাবা, কালকে সকাল 10টা পর্যন্ত পড়ার সময় পাবা। 10টার সময় কালকে পরীক্ষার লিঙ্ক পেয়ে যাবা সকালবেলা, এবং পরীক্ষার লিঙ্কের সময়কাল থাকবে সন্ধ্যা 6টা পর্যন্ত। তুমি যখনই পরীক্ষার লিঙ্কে ঢুকবা কেন, সেখান থেকে 15 মিনিট তোমাকে কেটে নেওয়া হবে, মানে 15 মিনিটের মধ্যে তুমি এমসিকিউ পরীক্ষা দিয়ে শেষ করবা, এবং সন্ধ্যার পরে লিডার বোর্ডটা তোমার মেসেঞ্জারে পৌঁছে যাবে। আর এখনও যেহেতু আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হয়নি, পেইড ব্যাচের ক্লাস শুরু হলে সেটা তোমার বাবা মার SMS পৌঁছে যাবে। লিডার বোর্ডে নিজের নাম প্রথম দিকে থাকা স্টুডেন্টদের আমি দেখছি শেষ পর্যন্ত গিয়ে ওরা খুব ভালো করে। তো এই জন্য চেষ্টা করতে হবে লিডার বোর্ডের প্রথম দিকে নাম রাখা। তাহলে বুঝতে পারতেছো আজকের ক্লাস যদি আজকের মধ্যে শেষ না করতে পারো বা রেকর্ডিং পরে দেখে নিতে পারো, কালকে পরীক্ষাতে ভালো করতে পারবে না। পরীক্ষাতে অ্যাবসেন্ট থাকলে অ্যাবসেন্ট হিসেবে নাম থাকবে, আর 2 পরীক্ষা পরপর অ্যাবসেন্ট করলে বাসায় ফোন দেওয়া হবে আলাদা করে, ঠিক আছে? আর 3 পরীক্ষা বা ফোন দেওয়ার পরেও যদি তুমি পরীক্ষাতে অ্যাবসেন্ট থাকো আরও 2টা, তাহলে তোমাকে কোর্স থেকে আউট করে দেওয়া হবে। সহজ হিসাব, ঠিক আছে? আলটিমেটলি কোর্সে থেকে তুমি পড়বা না, পরীক্ষা দিবা না, আমার কোনো লাভ হবে না সেক্ষেত্রে, তাই না? তোমার আব্বু আম্মুর কাছ থেকে টাকা নিয়ে তোমাকে যদি একটা ভালো আউটপুট আমি না দিয়ে আসতে পারি, তাহলে আমার সে পড়ানোর মধ্যে কোনো কৃতিত্ব নাই। ওকে, তাহলে ভাইয়া বললাম কি পরীক্ষাতে 2 রকম কোয়েশ্চেন আসতে পারে, খুব ভালো করে খেয়াল করো। বায়োলজি কোয়েশ্চেন অনেক ট্রিকি হয়। কী কোয়েশ্চেন ভাইয়া? প্রথম কোয়েশ্চেন হচ্ছে প্রথম মৃত কোষ পর্যবেক্ষণ কে করে? অ্যান্সার হচ্ছে রবার্ট হুক। প্রথম কোষ পর্যবেক্ষণ কে করে? অ্যান্সার হচ্ছে রবার্ট হুক। প্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ কে করে? অ্যান্সার হচ্ছে লিউয়েন হুক। কী বললাম একটু খেয়াল করো। প্রথম, দরকার হয় তোমার মনে না থাকলে লিখে রাখো, প্রথম কোষ পর্যবেক্ষণ, প্রথম কোষ আর হুক মানে রবার্ট হুক। প্রথম মৃত কোষ সেটাও রবার্ট হুক। প্রথম জীবিত কোষ যদি বলি, কেবলমাত্র জীবিত এই কথাটা উল্লেখ করলেই তখন তুমি কেবলমাত্র লিউয়েন হুক বলবা, অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক। ওকে, এখানে আরও 2টা কথা দেখো। প্রথম অধ্যায় মানে প্রথম পৃষ্ঠার শেষের দিকে আমি লিখছি কোষবিদ্যার জনক বলা হয় লিউয়েন হুককে, মানে রবার্ট হুককে। বাট এই কোষবিদ্যাটার কথার আগে যদি আমি আর একটা কথা অ্যাড করি, সেটা হচ্ছে আধুনিক কোষবিদ্যার জনককে।
আধুনিক, এই আধুনিক কথাটা অ্যাড করলে সাথে সাথে তোমার অ্যান্সারটা পাল্টায় যাবে, সেটা হচ্ছে সোয়ানসন। এই কথাটা বইয়ের মধ্যেও আছে, আমি ওখানে একত্রে করে দিচ্ছি জাস্ট। দেখো বইয়ের মধ্যে 2টা পৃষ্ঠা উল্টালে তুমি পাবা, 2 পৃষ্ঠা উল্টালে দেখো এখানে একটা কথা লেখা আছে কোষবিদ্যা বা সাইটোলজি। এখানে দেখো লেখা আছে কোষবিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক, আর নিচের লাইনে লেখা আছে আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে সোয়ানসন, ঠিক আছে, কার্ল পি সোয়ানসন। তাহলে আমি যে কথাটা লিখলাম লিউয়েনহুকটা, সরি, কার্ল পি সোয়ানসন, দেখো সোয়ানসনের কথাটা এখানে আমি লিখে দিছি। তো চাইলে এখানে লিখে রাখতে পারো, আমি যে কাজটা করতাম আর কি, একই রকম তথ্যগুলো একই জায়গাতে একত্রে করে রাখতাম, তাহলে আমার চোখে যখন নজর পড়তো তাহলে একসাথে আমার অনেকগুলো তথ্য একবারে পড়া হয়ে গেল। এখন আসো আরেকটা জিনিস, সর্বপ্রথম কোষ প্রাচীর আবিষ্কার কে করেন? এই অ্যান্সারটাও হবে রবার্ট হুক। এই অ্যান্সারটা রবার্ট হুক। কেন ভাইয়া রবার্ট হুক কোষ প্রাচীর পর্যবেক্ষণ করেন? কারণ না, রবার্ট হুক যেটা দেখছিলেন সেটা কিন্তু একটা মৃত কোষ ছিল। মৃত কোষ মানে কি, জাস্ট শুধুমাত্র কোষের যে বাইরের আবরণটা সেটা দেখছেন। এই যে রবার্ট হুক যে 400 বছর আগে এই জিনিসপত্রগুলো দেখছেন, এটা কেন তিনি রেকগনিশন পেয়েছে জানো? কারণ রবার্ট হুক তার পর্যবেক্ষণটা এই মাইক্রোগ্রাফিয়া নামক একটা গ্রন্থে লিখে গেছেন। মাইক্রোগ্রাফিয়া কথাটাকে বক্স করো, তাহলে রবার্ট হুকের লেখা গ্রন্থের নাম কি? মাইক্রোগ্রাফিয়া। এবং তিনি এটার নাম সেল কেন দেন ভাইয়া? পৃথিবীতে এত এত নাম বাদ থাকতে সেল কেন দেন? কারণ তিনি যখন সর্বপ্রথম মাইক্রোস্কোপের নিচে এই জিনিসগুলোকে দেখছেন, দেখে তার সাথে সাথে একটা কথা মনে পড়ে গেছে। মনে পড়ে গেছে কিসের কথা? ওই যে অনেক সময় কয়েদিদের আমরা জেলখানায় রাখি না, রেখে বলি না কন্ডেম সেলে রাখা হয়েছে, বা ওই সেলটাতে জেলখানায় ওই কয়েদিকে রাখা হয়েছে। তো তার হঠাৎ করে দেখে ওই সেলের কথা মনে পড়ে গেছে। তো তাদের সময় সন্ন্যাসী বা পাদ্রীরা যে জায়গাটা থাকতো সেই জায়গাটার নাম ছিল সেল। তো সেই সেল অনুসারে সেটার নাম দেন হচ্ছে সেল। তাহলে লিটল বক্স বা সেল থেকে এই নামকরণটা আসছে। তাহলে সেলের আবিধানিক অর্থ কী ভাই? লিটল বক্স, ছোটো ছোটো বক্স। লিটল বক্সগুলোকে তিনি নাম দেন হচ্ছে সেল বা প্রকোষ্ঠ। সেলুলা কথা থেকে আসছে, সেলুলা কথা শব্দ হচ্ছে প্রকোষ্ঠ। প্রথম পৃষ্ঠায় অনেক অনেক ইনফরমেশন দিয়েছি, সবগুলো কথা বইয়ের মধ্যে একটু লিখে রেখো। বই তোমার যত বেশি ওরিয়েন্টেড থাকবে তোমার পড়তে তত বেশি সুবিধা হবে। ওকে, পরের পৃষ্ঠায় একটা কথা লেখা আছে, উট পাখির ডিম হচ্ছে সব থেকে বড় কোষ। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, উট পাখির ডিম। উট পাখির ডিম আমরা দেখছি, তাহলে ডিম হচ্ছে এক একটা কোষ। মানে এই যে তুমি ডিম সিদ্ধ করে খাচ্ছ, ডিম ভুনা করে খাচ্ছ বা ডিম ভাজি করে খাচ্ছ, প্রত্যেকটা ডিম মূলত এক একটা কোষ। তাহলে এখন চিন্তা করো তো ভাইয়া, পৃথিবীতে সব থেকে বড় ডিম কার? সব থেকে বড় ডিম কার? উট পাখির। তাহলে উট পাখির ডিম হচ্ছে সবচেয়ে বড় কোষের উদাহরণ। এখন কোয়েশ্চেনটা হতে পারে আরেকটা টাইপের। প্রথম কোয়েশ্চেন, পৃথিবীর সবচেয়ে বড় কোষের নাম কি? উট পাখির ডিম। কোয়েশ্চেন নাম্বার 2, মানুষের শরীরে সবথেকে বড় কোষের নাম কি? যদি দ্বিতীয় কোশ্চেনটা করি তাহলে অ্যান্সার হবে দ্বিতীয় লাইনের এই কথাটা। মানুষের মোটর নিউরন হচ্ছে 1.37 মিটার লম্বা এবং এটা হচ্ছে মানুষের শরীরের সবচেয়ে বড় কোষ। প্রমাণ এই বইয়ের মধ্যে আছে, শেষের দিকে আছে। আমি এখন একটু নিচের দিকে যেতে চাচ্ছি না যদিও, আচ্ছা তাও দেখায় রাখি, নাইলে তোমার চিন্তা হতে পারে ভাইয়া বললেন পরে আবার মিলাইতে পারতেছি না। এই যে কোষের আয়তন, এখানে একটা কথা পাবা, এটা হচ্ছে 7 নাম্বার পৃষ্ঠায় আমার বইতে। তোমরা যারা লেটেস্ট এডিশন পড়তেছো আমার বইয়ের সাথে পৃষ্ঠা মিলে যাবে। দেখো লেখা আছে মানবদেহের সবচেয়ে বড় কোষের নাম হচ্ছে মোটর নিউরন, যা 1.37 মিটার লম্বা। এই কথাটাই ওই জায়গাটাতে লেখা আছে। তবে ওখানে কিন্তু হাসান স্যার সরাসরি উল্লেখ করেনি যে এটা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় কোষ, বলছেন জাস্ট মানুষের মোটর নিউরন 1.37 মিটার লম্বা। কিন্তু তাহলে কোয়েশ্চেন, দুইটা কোশ্চেনে দুই রকম অ্যান্সার ভাইয়া। আমি যদি বলি পৃথিবীর সবথেকে বড় কোষের নাম কি? অ্যান্সার উট পাখির ডিম। আমি যদি বলি মানুষের শরীরের সবথেকে বড় কোষের নাম কি? অ্যান্সার হচ্ছে মোটর নিউরন। চলে আসো, এখন আমরা আবার যদি এই জায়গাটাতে ব্যাক করি তাহলে এখানে মোটামুটি আর কোনো কথাবার্তা নেই। ওই যে বলছিলাম যে জীবিত কোষ পর্যবেক্ষণে কৃতিত্ব হচ্ছে লিউয়েনহুকের। লিউয়েনহুকের আরও একটা জায়গাতে কৃতিত্ব আছে, আচ্ছা দুইটা জায়গাতে কৃতিত্ব আছে। একটু একটা লাইন টান দিয়ে এখানে একটু লিখে রাখো ফাঁকা জায়গাগুলোতে, বইয়ের ফাঁকা জায়গাগুলো ইউটিলাইজ করবা। লিউয়েনহুক আর দুইটা জিনিসের জন্য খুব বিখ্যাত। 1 নাম্বার কাজ, লিউয়েনহুক সর্বপ্রথম সরল অণুবীক্ষণিক যন্ত্র আবিষ্কার করে, নিজের তৈরি করা সরল অণুবীক্ষণিক যন্ত্র আবিষ্কার, এটাও লিউয়েনহুকের কৃতিত্ব আবিষ্কার। 2 নম্বর পয়েন্ট, লিউয়েনহুককে আমরা বলি হচ্ছে ব্যাকটেরিওলজির জনক। ব্যাকটেরিওলজির জনক বলি আমরা। চতুর্থ অধ্যায় পড়ার সময় কথাটাকে আরেকবার বলবো, এখানে জাস্ট লিখে রাখো। আগামীকাল এক্সাম, ইয়েস আগামীকাল এক্সাম। আজকে যতটুকু পড়াবো জাস্ট ততটুকুর উপরে, আমি মুখে বলা প্রত্যেকটা কথা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি যা বলবো জাস্ট ওখান থেকে এক্সাম, আর কিছু না। তাহলে ব্যাকটেরিওলজির জনক বলি আমরা লিউয়েনহুককে, 2 নম্বর পয়েন্ট। তাহলে 3 নম্বর পয়েন্টে আরেকটা জিনিস লিখতে পারো, যদিও এটা জনকের কথার জন্য না, এটার সাথে মনে থাকবে তোমার। ব্যাকটেরিওলজির জনক যেহেতু বলতেছি, তিনি সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখেন, মানে ব্যাকটেরিয়া সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন এই লিউয়েনহুক। সর্বপ্রথম ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ, এই 3টা কাজের জন্য লিউয়েনহুক মোটামুটি আমাদের কাছে বেশ ফেমাস। ওকে, তাহলে এর মধ্যে কথাবার্তা আছে, এগুলো পরে বলবো, একসাথে বেশি বললে মাথা গুলা যাবে, আমরা আস্তে আস্তে শিখবো। তাহলে লিউয়েনহুকের 3টা কথা, কৃতিত্বর কথা বলছি, আর একটা তো এখানে আসি অলরেডি, সেটা হচ্ছে জীবিত কোষ পর্যবেক্ষণ সর্বপ্রথম কে করেন? লিউয়েনহুক। সর্বপ্রথম ব্যাকটেরিয়া কে পর্যবেক্ষণ করেন? লিউয়েনহুক। ব্যাকটেরিওলজির জনককে লিউয়েনহুক এবং সরল আণুবীক্ষণিক যন্ত্র আবিষ্কারের কৃতিত্ব কার?
লিভেন হুকের। ঠিক আছে, ওকে, আমরা নিচের দিকে চলে আসবো। এদিকে আর মানে এগুলোর পরে আলটিমেটলি তোমার সময় নষ্ট করার দরকার নেই। শোনো, বায়োলজিতে অনেক 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 পড়াশোনা, তুমি সব মুখস্থ করতে যাবে না। এখানে বায়োলজিতে দুইটা জিনিস খুব খেয়াল রাখবা, এখানে পড়া আর মুখস্থ করা দুইটা কিন্তু আলাদা ব্যাপার। তুমি পড়বা হয়তো বা অনেক কিছু, বাট মুখস্থ করবা জিস্ট। আমি তোমাকে সেই জিস্ট লাইনগুলো দাগায় দিব, বক্স করে দিব, যতটুকু তোমার মুখস্থ করতে হয় এবং কীভাবে মুখস্থ করতে হয় সেগুলোও বলে দিব। ঠিক আছে, এই জন্য মুখস্থ করার লাইনের সাথে পড়ার লাইন গুলাই ফেলবা না। পড়ার লাইন যেগুলো আছে সব পড়বা, কিন্তু মুখস্থ করতে যাবা খুব কম কম জিনিস। এই যে উপরে পার্কিনজে রুজার্ডিনের কথা আছে, এগুলো তোমাদের লাগবে না। এখানে লাগবে হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার কে করে? ম্যাক্স নল এবং আর্নেস্ট রাস্কা। এই আর্নেস্ট রাস্কা আর ম্যাক্স নলের নাম দুইটা একটু বক্স করে রাখো, লাগতে পারে। ওকে, এবার আসো নিচের দিকে চলে আসি আমরা। খুব সুন্দর একটা কথা আসছে এখানে। এখানে কোষ কাকে বলে? আসলে কোষ কাকে বলে এটার খুব মানে ছোট এবং সহজ সংজ্ঞা তোমরা 19-এ শিখে আসছো। জীবের গঠনগত কার্যগত এককের নাম হচ্ছে কোষ। এই কথাটাই দেখো বিজ্ঞানী রবার্টিস বলে গেছেন। একবারে 4 নম্বর পয়েন্টের দিকে খেয়াল করো। বিজ্ঞানী রবার্টিস বলেন যে জীবের মৌলিক গঠনগত এবং কার্যগত এককের নাম হচ্ছে কোষ। তুমি কষ্ট করে ভাইয়ের কথা শুনে একটু কষ্ট করে রবার্টিসের কথাটা একটু মনে রাখবা। মনে রাখলা? এখন এই রবার্টিসের কথাটাকে বাদ দিয়ে দাও, আর ও ছোট্ট করে একটু কাটো, বেশি জোরে কাটবা না, কাটলে কিন্তু মানে পরে আর খেয়াল করতে পারবো না। ছোট্ট করে কথাটাকে কাটো। কাটছো? ডি রবার্টিসের কথাটাকে কেটে দাও। এরপরে লেখা আছে কোষ হচ্ছে জীবের গঠনগত এবং কার্যগত একক। এখান থেকে কার্যগত কথাটাকে কেটে দাও। কাটছো এখান থেকে, আর এখান থেকে কার্যগত কাটছো, তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? রবার্টিসের যদি কেটে দাও, বাকি থাকলো কি? বার্টিস। এখন উপরে একবারে 1 নাম্বার পয়েন্টটাতে চলে আসো তো। এখানে কি লেখা? জিন ব্রাচিড। এই ব্রাচিড বার্টিসের মতন শোনায় না অনেকটা? ব্রাচিড কি বলছে দেখো, বলছে কোষ হচ্ছে জীবের গঠনগত মৌলিক একক। ওই যে ওখান থেকে একটা কথা কাটছি, এখান থেকে একটা কথা কাটছি, কাটলে উপরেরটা মিলে গেছে আমার। তাহলে রবার্টিস বলছে গঠনগত কার্যগত একক, আর বার্টিস বা বার্চিড বলছে হচ্ছে কি? গঠনগত একক। মনে থাকবে? এভাবে মনে রাখবা পরীক্ষার হলে। বড় নাম বড় সংজ্ঞা, ছোট নাম ছোট সংজ্ঞা। রবার্টিস তিনি বলছেন কি? গঠনগত কার্যগত একক। আর শুধুমাত্র ব্রাচিড বলছে একটার একক, যে কোনো একটার একক, গঠনগত একক। ঠিক আছে, তাহলে এই দুইটা সংজ্ঞা আমাদের হয়ে গেল। আরেকটা সংজ্ঞা লাগবে লোয়ানসি কেভিজের সংজ্ঞা। তিনি সবচেয়ে ভালো সংজ্ঞা দিচ্ছেন লোয়ানসি কেভিজ, সব থেকে সুন্দর সংজ্ঞা, গোছানো সংজ্ঞা, এর মধ্যে সব কিছু আছে। তিনি বলতেছেন হচ্ছে কার্যকলাপের একক যা একটি আর্ধবেদ্য পর্দা দ্বারা আবৃত। এখানে 3টা কথা দাগাবা। প্রথম কথাটা কার্যকলাপের একক, বক্স করো। দ্বিতীয় কথা অর্ধবেদ্য ঝিল্লি, বক্স করো। তৃতীয় কথা আত্মপ্রজননে সক্ষম, বক্স করো। তাহলে লয়ানসি কেভিজের সংজ্ঞার মধ্যে আমরা 3টা কথা পাই। কি কথা? প্রথমে বলছে মানে ক্রিয়াকলাপের একক হচ্ছে কোষ, যেটা চারদিকে একটা অর্ধবেদ্য ঝিল্লি থাকবে এবং যে হচ্ছে আত্মপ্রজনন করতে পারবে। শেষ। হিকম্যানের সংজ্ঞা লাগে না। মাজেদা ম্যামের বইয়ে আরেকজন বিজ্ঞানীর সংজ্ঞা দেওয়া আছে, ছোট ছোট করে একটা লাল কালি থাকলে বা অন্য কোনো কালার থাকলে মাজেদা ম্যামের বইয়ে এই সংজ্ঞাটা একটু লিখে রাখো। প্রথম দিন তোমাদের ক্লাসে একটা কথা বলছিলাম, ভাইয়া আমরা যে বইটা পড়তেছি সেটা বাজারের একটা মাত্র বই। এছাড়া বাজারে আরও 36টা রাইটারের বই পাওয়া যায়। প্রত্যেকটা রাইটার কি তুমি কিনে পড়বা না। আমি তোমাদেরকে বলে দেবো যে কোন রাইটারের বইয়ে কোন এক্সট্রা ইনফরমেশনটা আছে, সেটা জাস্ট তুমি বইয়ের মধ্যে লিখে দিবা। তাহলে তোমার 37টা রাইটারের বইয়ের ইনফরমেশন একসাথে পড়া হয়ে গেল। আমি লিখেছি কি? সোয়ানসন এবং ওয়েবস্টার, সোয়ানসন অ্যান্ড ওয়েবস্টার, এই দুইজন ভদ্রলোক বলছিলেন কোষ হলো জীবের ভৌত সত্তার মৌলিক একক। ছোট্ট একটা কথা বলছেন। সোয়ানসন অ্যান্ড ওয়েবস্টারের মতে কোষ কি ভাই? কোষ হচ্ছে জীবের ভৌত সত্তার মৌলিক একক। শেষ। এখান থেকে যদি এতটুকু লিখে রাখতে পারো, তোমার কাহিনী নাই, এখান থেকে শেষ পড়া। বায়োলজি আমি বই দেখানোর ক্ষেত্রে, আমার ক্লাস করার ক্ষেত্রে স্টিকি নোট রাখবা। বাজারে কিনতে পাওয়া যায়, তাই না? 30 টাকা 35 টাকার মধ্যে স্টিকি নোট কিনতে পাওয়া যায়। আমি অনেক ইনফরমেশন লিখবো, দেখবা যে পৃষ্ঠাতে জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন স্টিকি নোটের মধ্যে লিখে রাখবা। ঠিক আছে, বইটাকে যত বেশি ওরিয়েন্টেড রাখবা, পড়াশোনা তত বেশি সহজ। ওকে, চলে আসো প্রথম কোষ কোথা থেকে আসছে, পৃথিবীতে কোষ আসলো কোথা থেকে। দেখো একটা কথা বলছে যে সেলস কামস ফ্রম প্রি এক্সিস্টিং সেল। এই কথাটাকে একটু দাগাও তো, আন্ডারলাইন করো। বিজ্ঞানীরা ধারণা করেন যে আজকের যে কোষ, এটা আসছে আগের কোনো একটা কোষ থেকে। তাহলে ভাই আগের কোষটা কোথা থেকে আসলো? সহজ কোয়েশ্চেন। আমি ওই যে ডিম আর মুরগি আগের মতন কোয়েশ্চেন করে ফেললাম যে ভাই আজকে যে ডিমটা দেখতেছি এটা আসছে মুরগি থেকে। তাহলে ভাই মুরগিটা কোথা থেকে আসছে? তার আগের ডিম থেকে। তাহলে ওই ডিমটা কোথা থেকে আসছে? তার আগের মুরগি থেকে। এইবার তোমার যদি আমি প্রশ্ন করি, তাহলে বলো ডিম আগে না মুরগি আগে? তাইলেই তো সমস্যাটা বেঁধে যায়, তাই না ভাইয়া? এখানেও প্রশ্নটা অনেকটা এরকম। আমি বলতেছি আজকের যে কোষ, সারা পৃথিবীর যত বেশি কোষ, মানে যত কোষ আছে, এগুলো আগের কোনো একটা কোষ থেকে আসছে। তাহলে আগের কোষটা কোথা থেকে আসছে? পরের পয়েন্টটাতে সেই কোশ্চেনটা করছে আমাদের হাসান স্যার, বলছে তাহলে প্রি এক্সিস্টিং সেলটা আসলো কোথা থেকে, প্রথম কোষ কোথা থেকে তৈরি হয়েছে। এটার জন্য বিজ্ঞানীরা ধারণা করেন পৃথিবীতে সর্বপ্রথম মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, জলীয় বাষ্প ছিল। তাহলে 4টা গ্যাস ভাই এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য আমরা শিখবো কী কী ছিল। মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, জলীয় বাষ্প। কিন্তু কোনো অক্সিজেন ছিল না। অক্সিজেন ছাড়া কি কোষের অস্তিত্ব থাকতে পারে? পৃথিবীতে জীবের অস্তিত্ব থাকতে পারে না। পরবর্তীতে দেখা যায় এদের মধ্যে লাইটনিং হয়। দেখো বিজ্ঞানীরা এটাকে প্রমাণ করার জন্য ল্যাবরেটরিতে ইলেকট্রিক প্রবাহ করছেন, অর্থাৎ প্রচুর জোরে এগুলোকে শক দিচ্ছেন। চিন্তা করো, পৃথিবী মাত্র তৈরি হইতেছে এখন,
হ্যাঁ, সেই ভলক্যানো মানে গরম পৃথিবী আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, তখন পৃথিবীর বাতাসে এই গ্যাসগুলো আছে, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, জলীয় বাষ্প। খুব জোরে একটা বজ্রপাত হলো। বজ্রপাতের বলো তো বজ্রপাতের সময় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হয়? লাইটনিং, দেখো পরবর্তী পৃষ্ঠাতে 2 নম্বর পয়েন্টটাতে লাইটনিং কথাটা উল্লেখ আছে। লাইটনিং মানে বজ্রপাত। বলো বজ্রপাতের সময় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় বাতাসে? 3000 ডিগ্রি সেলসিয়াস। সাবাস, সবাই পারো। 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হয়, অনেক বেশি সেটা। এই 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে বিজ্ঞানীরা পরীক্ষাগারে পরীক্ষা করে দেখলেন এই উপাদানগুলো বিক্রিয়া করে তখন আস্তে আস্তে অ্যামিনো অ্যাসিড তৈরি করে। এখান থেকে অ্যামিনো অ্যাসিড কথাটাকে সুন্দর করে বক্স করো। কে বলবে আমাকে অ্যামিনো অ্যাসিড কার গাঠনিক উপাদান? অ্যামিনো অ্যাসিডগুলো একত্রে মিলে কী তৈরি করে? অ্যামিনো অ্যাসিড একত্রে মিলে কী তৈরি করে? প্রোটিন। সাবাস, সবাই পাস, প্রোটিন তৈরি করে। তাহলে তার মানে পৃথিবীতে সর্বপ্রথম অ্যামিনো অ্যাসিড তৈরি হয়েছিল, সেই অ্যামিনো অ্যাসিড থেকে ভাইয়া প্রোটিন তৈরি হয়েছিল। দেখো, এবং এখানে আরএনএ আগের থেকে উপস্থিত ছিল। এই জায়গাটাতে এসে কবি নীরব। একটা জীব তৈরি করার জন্য বায়োলজির বেসিক শিখো ভাইয়া। বেসিকটা হচ্ছে প্রাণ। আমি যদি বলি মেডিকেল সায়েন্সে, আমাদের মেডিকেল সায়েন্সে হচ্ছে দুইটা সংজ্ঞা পড়তে হয়, দুইটা খুব উইয়ার্ড সংজ্ঞা। একটা হচ্ছে হোয়াট ইজ লাইফ অ্যান্ড হোয়াট ইজ ডেথ। এই দুইটা সংজ্ঞা না বিজ্ঞানীরা আজ পর্যন্ত জানে না, যে জীবন কী আর মৃত্যু আসলে কী। এই জীবন আর মৃত্যুর সংজ্ঞা দেওয়াটা খুবই কঠিন, মানে পৃথিবীতে সবথেকে কঠিন যদি কোনো সংজ্ঞা দেওয়া হয় তাহলে এই দুইটা সংজ্ঞা। তো এখন আমরা মোটামুটি তাও একটু স্টাবলিশ করার চেষ্টা করছি মেডিকেল সায়েন্সে। তো এই জায়গাটা থেকে আমি একটু বলতে চাই যে জীবন আসলে কী, লাইফ কী, তুমি যে যখন বেঁচে আছো এই জিনিসটা কী। লাইফ সম্পর্কে অনেক বিজ্ঞানীরা বলে লাইফ ইজ প্রোটিন। তুমি বেঁচে আসো জাস্ট কয়েকটা প্রোটিনের সমন্বয়। এই যে তোমার হাত, পা, চোখ, নাক, মুখ, রক্ত, হিমোগ্লোবিন সহ শরীরে হরমোন, এনজাইম যা যা আছে প্রত্যেকটা জিনিস হচ্ছে প্রোটিন। অর্থাৎ তোমার শরীরটাকে তৈরি করছে হচ্ছে প্রোটিন। আর তোমার এই শরীরের প্রোটিনগুলো কিভাবে চলবে, কিভাবে চালনা হবে প্রোটিনগুলোকে, সেই কোডটা লেখা থাকে হচ্ছে ডিএনএতে। ডিএনএ আর প্রোটিন হচ্ছে মূলত লাইফ। আমি যদি লাইফের সব থেকে সহজ সংজ্ঞা দিতে চাই তাহলে ডিএনএ আর প্রোটিন হচ্ছে লাইফ। তো ডিএনএ তো আগে ছিল না, আগে পৃথিবীতে ছিল হচ্ছে আরএনএ। এই জন্য বিজ্ঞানীরা মনে করেন যে ওই যে লাইটনিংয়ের মাধ্যমে যে উপাদানগুলো মিলে তুমি অ্যামিনো অ্যাসিড তৈরি করছো, অ্যামিনো অ্যাসিড থেকে তো পরবর্তীতে প্রোটিন হয়ে গেছে, আর আগে থেকেই কোনো না কোনোভাবে আরএনএ ছিল। এই জায়গাটাতে আমাদের আবার সৃষ্টিকর্তার কাছে ফিরে আসতে হয়। এই জায়গাগুলোতে গিয়ে মানুষের নাস্তিক থাকার কোনো সুযোগ নেই। তাহলে আরএনএ কোথা থেকে আসলো? বলতেছে দেখো সম্ভবত সরল আরএনএ থেকে। এই জায়গাতে গিয়ে হাসান স্যারও কনফিউজড, কী লিখবেন, তাই না? যে তিনি ধারণা করতেছেন হয়তো বা সম্ভবত কোনো একটা আরএনএ ছিল, তাহলে সেই আরএনএটা পাঠালো কে বা কোথা থেকে আসলো সেটা। এই জায়গাগুলোতে গিয়ে আসলে আমাদের নাস্তিক থাকার কোনো সুযোগ নাই। অবশ্যই তখন চিন্তা করতে হবে যে না, সৃষ্টিকর্তা বা একজন আছেন, তিনি হচ্ছেন সর্বপ্রথম এই জিনিসগুলোকে আমাদের পৃথিবীতে পাঠাইছেন, দেন এগুলো ইভলিউটের মাধ্যমে আজকের হয়তো বা মানুষ তৈরি করছে। এতটুকু বিশ্বাস করা পসিবল। মানে এর আগ পর্যন্ত তুমি যদি চিন্তা করো অটোমেটিক হুট করে হয়ে গেল, এরকমটা না। অবশ্যই তার পিছনে একটা রিজন ছিল। লাস্টের দিকে যে কথাটা, এই যে সমগ্র ঘটনাটা তোমাদেরকে বললাম, এই জিনিসটাকে বিজ্ঞানীরা বলেন আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। একটু আন্ডারলাইন করো। এই জায়গাগুলো থেকে কখনো কোনো কোয়েশ্চেন আসে নাই, বাট জানার জন্য খুব ইম্পর্টেন্ট, তোমার কনসেপ্ট ক্লিয়ার করবে। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? নিচের দিকে এই কথাগুলোকে আমরা রিডিং দিব, একটু পয়েন্টগুলোকে দাগিয়ে পাশে একটু আর লিখে রাখো। একটাও মুখস্থ করবো না ভাইয়া, কোনো প্রশ্ন আসেনি এখান থেকে কখনো পরীক্ষাতে। তাহলে সর্বপ্রথম পৃথিবীতে জড় উপাদান ছিল, অর্থাৎ গ্যাস ছিল। লাইটনিংয়ের মাধ্যমে 3000 ডিগ্রি সেলসিয়াস তৈরি হয়, প্রথমে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, পরবর্তীতে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে পরবর্তীতে ডিএনএ তৈরি হয়। এই সেই হাবিজাবি কথাবার্তাগুলো লিখছে। ওকে, এখান থেকে আর তোমার কিছু লাগবে না, তুমি নিচের দিকে চলে আসো। এই জিনিস লক্ষ লক্ষ বছর চলে, এবং এখানে আমরা দুইটা জিনিস পড়বো। এখান থেকে একটু দাগাও কষ্ট করে। একটা হচ্ছে বায়োবিও ব্যাকটেরিয়া, এই কথাটাকে বক্স করবা মাইটোকন্ড্রিয়ন, এই কথাটাকে বক্স করবা। এরপরে দাগাবা হচ্ছে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, এটাকে বক্স করবা, এবং এখান থেকে দাগাবা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। একটা ঘটনা বলি তোমাদেরকে, এই ছবিটার দিকে তাকাও। এটা হচ্ছে একটা কোষ, এই যে বড় করছি, এই যে একটা কোষ। পৃথিবীতে যখন কেউ ছিল না, সর্বপ্রথম এই কোষটা জন্ম হলো। এই কোষটা কোনো না কোনোভাবে জন্ম হলো। দাঁড়াও একটু সুন্দর করে আঁকাই দিই। এটা মনে করো কোষ দুইটা, কোষের হচ্ছে তোমার দুইটা চোখ, হ্যাঁ, এটা ধরো একটা নাক, সুন্দর করে একটা নাক আঁকায়, আর এটা হইতেছে মুখ, এটা হইতেছে তোমার একটা কোষ। এই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম কোষ, মানে ফার্স্ট সেল অন আর্থ, প্রথম সেল। কেউ আবার এটা স্ক্রিনশট নিও না, হ্যাঁ, এটা হচ্ছে দেখানোর জন্য এমনি। আচ্ছা, এটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম কোষ ধরো। এখন এই কোষের কী হয়েছে দেখো, এই কোষ খুব সহজভাবে সুন্দরভাবে জীবনযাপন করতেছিল। সে নাচা গান করে, মানে সুন্দর মতন ঘুরে বেড়ায়, হ্যাঁ, জীবনযাপন করে, খায় দায় ঘুমায়, তার জীবনে কোনো দুঃখ নাই। এই একদিন এই কোষের সাথে দেখা হইলো একটা ব্যাকটেরিয়া। এই সেই ব্যাকটেরিয়া ভদ্রলোক, হ্যাঁ, এটার দ্বারা একটু ইভেল লুক দিই, হ্যাঁ, এই ব্যাকটেরিয়াটা দেখা হলো। এই ব্যাকটেরিয়া দেখা হওয়ার পরে এরে বলতেছে
যে আপনি তো খুব সহজে মানে খুব ঝামেলাবিহীন লাইফ কাটাইতেছেন, জীবনে আপনার কোনো অশান্তি নাই, কিচ্ছু নাই। বলছে হ্যাঁ আমি খুবই মজায় আছি, খুব শান্তিতে আছি। বলতেছে এক কাজ করেন, আমাকে একটু জায়গা দেন থাকতে। বলছে হ্যাঁ এত সহজ, কেন জায়গা দিব তোমারে আমি থাকতে? বলছে আগে শুনেন আমার কথা শুনেন, কি কি বলবা বলো। বলতেছে আমারে আপনি খালি বাতাস থেকে অক্সিজেন এনে দিবেন, O2 অক্সিজেন আমারে দিবেন, আমি সেই অক্সিজেন দিয়ে দেখবেন খালি দুরুম দুরুম এটিপি তৈরি করে দিব আপনারে, এটিপি শক্তি তৈরি করে দিব। এ তো এবার মায়া পড়ে গেছে, ওর হচ্ছে জিব্বায় পানি চলে আসছে। হ্যাঁ যে ভালোই তো, যে মজাই তো, ওরে আমি থাকতে দিব, ও আমার এটিপি তৈরি করে দিবে খালি গ্যাস দিয়ে, মানে বাতাস দিব আর শক্তি তৈরি করে দিতেছে। তার মানে তো আমার আর কোনো কাজই নেই, এতদিন যে শান্তিতে কাটাইতেছিলাম আরও শান্তি, বসে থাকবো খালি বাতাস এনে এনে দিব, ও আমার শক্তি তৈরি করে দিবে। ও আচ্ছা ঠিক আছে থাকো। এই যে দেখো পরবর্তীতে একটা সিনারিওটা এরকম হয়, এই সেই ইভেল কোষ ব্যাকটেরিয়া, আর এই সেই তোমার পুকি যে ছিল কোষটা ছিল সে। হ্যাঁ এরা দুইজন এখন একসাথে থাকে, অর্থাৎ এরে তুমি এখন অক্সিজেন দাও, এ এটিপি সুন্দর করে তৈরি করে দেয়। এর সন্ধিতে সে এটিপি ইউজ করে বসে বসে খাইতেছে, এরা সুন্দরভাবে জীবনযাপন করতেছে, সংসার করতেছে। একদিন দেখা হলো এই ভদ্র মহিলার সাথে, এই জিনিসের সাথে তার আরেকদিন দেখা, এই কোষের কাছে এই জিনিস আরেকদিন আসছে, আরেকটা ব্যাকটেরিয়া আসছে, এসে বলতেছে স্যার একটা কথা বলতাম। বলছে না না আমার এখানে জায়গা ফাঁকা নেই, আমি বুঝতে পারছি তুমি থাকতে আসছো, আমার কোনো জায়গা টায়গা ফাঁকা নেই, এমনি আগে একজনকে দিছি, আমি খুব শান্তিতে আছি। বলছে আমার কথা শুনেন আগে। বলছে কী বলবো বলো। বলতেছে ওরে তো আপনার অক্সিজেন দেওয়া লাগতো তাই না, অক্সিজেন দিতেন, ও আপনার এটিপি তৈরি করে দিত। আমার অক্সিজেনও লাগবে না, আপনি জাস্ট কী করবেন, সূর্যের আলোর সামনে গিয়ে শুয়ে থাকবেন, জাস্ট শুয়ে থাকবেন চোখ বন্ধ করে, আমি ওই সূর্যের আলো যা যা দিবেন ওই আলো দিয়ে আপনার শক্তি তৈরি করে দিব। এ কথা শুনে তো মাথা আগুন, যে কী বলে এটা, ওর জন্য তো আমি কষ্ট করে, মানে এটা জিব্বার দুইবার বের হয়ে গেছে। হ্যাঁ এটা মানে বেশি খুশি হয়ে গেছে। আচ্ছা বেশি খুশি কেন ভাইয়া, বেশি খুশি কারণ হইতেছে এরে জাস্ট সূর্যের আলো দিলেই ও হইতেছে তোমার এটিপি তৈরি করে দিবে। এইবার ওরে বলতেছে আচ্ছা ঠিক আছে দা হয়েছে বুঝছি, ঠিক আছে তুমি অনেক ভালো মানুষ, আসো তাহলে তোমারও আশ্রয় দিই। এবার এইটারেও নিয়ে নিল ভিতরে। এইবার দেখো তার অবস্থা কী হয়েছে, এই যে ছোট্ট একটা ছিল এতদিন, এই যে দেখো এই যে শান্তিতে ছিল, এর অবস্থা দেখো দিন শেষে কী হয়েছে, এর ডানে একটা এই বামে একটা, এইবারে মাঝখানে পড়ে গেছে। হ্যাঁ এই হইতেছে এই কোষের আত্মকাহিনী, বুঝছো। এখন সে খুব হ্যাপি, তারে এও শক্তি দেয়, এও শক্তি দেয়, মানে দুই বয়স সেবা পাইতেছে, বুঝছো কাইন্ড অফ। এ খালি মাঝখানে বসে থাকে, বসে বসে খায় আর ঘুমায়। হ্যাঁ তা এখন এই কাহিনী থেকে আমরা দুইটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আমাদের কোষের দুইটা অঙ্গাণু আছে, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আরেকটা হইতেছে ক্লোরোপ্লাস্ট। এই মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট আসলে আমাদের কোষের কেউ ছিল না, এরা বহিরাগত, ঠিক আছে। এই দেখো প্রথমে যে ব্যাকটেরিয়াটা যে বলছিল আমার অক্সিজেন দিলে আমি শক্তি উৎপন্ন করে দিব, এই ভদ্রলোকের মানে ভদ্রমহিলার নাম হইতেছে কি বলো, মাইটোকন্ড্রিয়া। আর এই যে পরবর্তীতে যে ভদ্রমহিলা যে হচ্ছে প্রলোভন দেখাইছে যে আমার খালি আলো দিলেই হবে, এর নাম হইতেছে তোমার ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। এখন এই যে দুইজন এরা কিন্তু আসলে আমাদের বাইরে থেকে আসছে, এসে এখন মিথজীবীভাবে বসবাস করতেছে। এখন তোমরা নাইন টেনে একটা কথা শিখে আসছিল মিথজীবিতা, এই মিথজীবিতার ইংলিশটা কি মনে আছে তোমাদের? মিথজীবিতা এটার ইংলিশটা কী ছিল? মিথজীবিতা। এই তোমরা মাইক্রোফোন আনমিউট করে কথা বলতে পারো, সমস্যা নেই, আমি তো বকা দিতেছি না, আমি চিল পারসন, আমি হইতেছে বকিটা কিনা, বুঝছো, আমার মুখ দিয়ে বকা আসে না কখন। হ্যাঁ মিথজীবিতা, আরে সাবাস সাবাস সাবাস, এ সব পারে এরা, কিরে এদের কী পড়াবো, হ্যাঁ সব পারে। ওকে মিথজীবিতার ইংলিশ হইতেছে ভাই সিম্বায়োসিস, সিম্বায়োসিস। দেখো এই সিম্বায়োসিসের সিমবায়ো এই কথাটাকে আমি নিব, আরেকটা নিব যেহেতু এরা ভিতরে বসবাস করতেছে, ভিতরে মানে হচ্ছে বায়োলজিতে এন্ডো, ENDO। আমি আগেই বলছিলাম ভাইয়া আমি আজকের ক্লাস সহ যাবতীয় সামনের সব ক্লাসগুলোতে অনেক ওয়ার্ড ইউজ করবো, যে ওয়ার্ডগুলোর মানে তোমার জানতে হবে। এন্ডো মানে ভিতরে, এক্সো মানে বাইরে। এখন এরা যেহেতু আমাদের শরীরের ভিতরে মানে কোষের ভিতরে গিয়ে বসবাস করতেছে, এই জিনিসগুলোর নাম হইতেছে কি ভাইয়া, এন্ডোসিম্বায়ন্ট। আর এই প্রক্রিয়াটার নাম হইতেছে এন্ডোসিম্বায়োসিস। লাস্টের লাইনটাকে আমরা আন্ডারলাইন করবো। নিউক্লিয়াস বিশিষ্ট একটি পোষক কোষে বায়োবিও ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকার যে প্রক্রিয়া, বায়োবিও ও ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকার প্রক্রিয়ার নাম হচ্ছে এন্ডোসিম্বায়োসিস। খুব ভালো করে আন্ডারস্ট্যান্ডিংয়ের আমাদের এখানে দরকার হচ্ছে এন্ডোসিম্বায়োসিস, এটা একটা প্রক্রিয়ার নাম। এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করে যে ব্যাকটেরিয়াগুলো তাদের নাম হচ্ছে এন্ডোসিম্বায়ন্ট। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসবে এমসিকিউতে, এন্ডোসিম্বায়ন্ট কারা? অপশন এ তোমার হচ্ছে এগুলো বহুপদীতে আসে নর্মালি, অপশন এ মাইটোকন্ড্রিয়া, অপশন বি হচ্ছে ক্লোরোপ্লাস্ট, অপশন সি হচ্ছে গলগি বডি অর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর নিউক্লিয়াস অর সেন্ট্রিওল অর সামহাউ, যে কোনো কিছু একটা। তো আমাদের অ্যান্সার কী হবে ভাইয়া? অ্যান্সার হবে দুইটা, ক্লোরোপ্লাস্ট অ্যান্ড মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, পুরা ক্লাস রেকর্ড হচ্ছে, যারা পরে আসতেছো ফার্স্ট পোর্শনটুকু রেকর্ডিং থেকে দেখে নিবা।
আমার ক্লাসের প্রত্যেকটা পার্ট তুমি রেকর্ডিং থেকে যদি না দেখো তাহলে বুঝতে পারবা নেক্সট আমি কী পড়াইতেছি, কারণ এখানে প্রত্যেকটা কথাই ইম্পর্টেন্ট। তাহলে কোচের বৈশিষ্ট্য অনেক অনেক কথাবার্তা আছে, সব স্কিপ। 6 নম্বর পয়েন্টটাতে হোমিওস্টেসিস কথাটাকে বক্স করো। আমি খুব কম কম করে পড়াবো, এতটুকু পরীক্ষাতে চলে আসবে ইনশাল্লাহ। আর 8 নম্বর পয়েন্টটাতে মেটাবলিজম কথাটাকে বক্স করো। কোষের মধ্যে বিপাক হয়, মেটাবলিজম হয়। এর আগে 9-10 তোমাদেরকে ইংলিশ নিয়ে খুব বেশি আমাদের জোরাজোরি করতাম না, আমরা বাংলা কথাগুলোই পড়াইতাম, কিন্তু এখন থেকে ইংলিশ কথাগুলো খুব সুন্দর মতো আমাদের জানতে হবে। এখন কথা হচ্ছে ভাই হোমিওস্টেসিস কি আর মেটাবলিজম কি? হোমিওস্টেসিস, হোমিও মানে কি? হোম মানে বাসা, আর হোমিও বায়োলজিতে হোমো কথার অর্থ হচ্ছে একই রকম, হোমো, HOMO, হোমো কথাটার অর্থ কি বায়োলজিতে একই। আরেকটা হচ্ছে স্ট্যাটিক। দেখো লাস্টের কথাটা কি? স্ট্যাটিক। দেখো হোমিওস্ট্যাটিক অবস্থা, স্ট্যাটিক ইলেকট্রিসিটি একটা অধ্যায় ছিল না? তোমরা অধ্যায়ের হেডলাইন খেয়াল করছো কি না? স্থির তড়িৎ একটা অধ্যায় পড়ছো তোমরা 9-10-এ, ইন্টারমিডিয়েটেও আছে। ওই তড়িৎ, স্থির তড়িৎ অধ্যায়টার ইংলিশ নাম কী ছিল? স্ট্যাটিক ইলেকট্রিসিটি। তাহলে স্ট্যাটিক কথার অর্থ কি? স্ট্যাটিক কথার অর্থ কি? স্থির। এই যে আমাদের কোষের মধ্যে সব কিছু একটা স্থির অবস্থায় থাকার যে ব্যাপারটা, এটার নামই হচ্ছে হোমিওস্টেসিস। হোমো একই, স্ট্যাটিক মানে স্থির, একই রকমভাবে স্থির থাকতেছে। মানে টেম্পারেচার খুব বেড়ে যাচ্ছে না, অ্যাসিডিটি খুব বেড়ে যাইতেছে না, হ্যাঁ, মানে খুব বেশি মানে হট্টগোল হইতেছে না। একটা দেশের অবস্থা কী হয়, অনেক সময় খুব বেশি কি ক্রেজ থাকে, অনেক সময় শান্ত থাকে, এরকমটা হয় না? যে কোনো জায়গাতে কিন্তু তোমার ঘরের অবস্থাও চিন্তা করো, তোমার ফ্যামিলিতে কি সবাই সবসময় হাসি খুশি থাকে? মাঝে মাঝে ঝগড়া বেঁধে যায়, তাই না? তোমার ফ্রেন্ডদের মধ্যে সম্পর্ক কিন্তু ঠিকঠাক থাকে না, মাঝে মাঝে রাগ হয়, ঝগড়া হয়, ভালোবাসা হয়, সব কিছু হয়। তো এখন কোষের মধ্যে কিন্তু এরকমটা না ভাইয়া, এরা সব সময় সমান অবস্থায় থাকে। তাহলে কোষ একটা আদর্শ জায়গা, এর মধ্যে সবসময় হোমিওস্টেসিস মেনটেন হয়। এরপর এখানে মেটাবলিজম হয়। পাশে একটা ছবি আছে, ইন্টারেস্ট থাকলে ছবিটা বাসায় আঁকতে পারো। বাসায় কোনো কাজ নেই, বিকালে বসে আসো, কোনো কাজকাম খুঁজে পাইতেছো না, এই ছবিটা সুন্দর করে আঁকবা। প্র্যাকটিক্যালে যদিও আঁকতে হবে, তো আমি খুব বেশি উৎসাহিত করতেছি না। এখন চলে আসো সহজ কথা বলতে, তাহলে কোষ কি ভাইয়া? লাস্টের এই লাইনটা দাগাবো আমরা। কোষ হচ্ছে জীবদেহের গঠনগত কার্যকতা একক, 4 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনটা। কোষীয় অঙ্গাণু, এগুলো সামনে আমরা পড়বো। কোষবিদ্যা, কোষ নিয়ে যেখানে আলোচনা করা হয় তার নাম হচ্ছে কোষবিদ্যা। কোষ প্লাস বিদ্যা, নাম কি? কোষবিদ্যা। তাহলে যে শাখাতে আমরা বিজ্ঞানের যে শাখায় কোষের প্রকার, অঙ্গাণু, রাসায়নিক গঠন ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করবো, শোনো একটা কথা বলি এটা পড়ানোর সময়, সেটা হইতেছে ইন্টারমিডিয়েট তোমাকে একটা খুব বড় সুযোগ দিছে। কী সুযোগ জানো? সেটা হইতেছে তুমি এখানে সংজ্ঞা বানায় লিখতে পারবা, কারণ এখানে তো তোমার কোনো বোর্ড বই নেই। আগে তো বোর্ড বই ছিল, বোর্ড বইয়ের সংজ্ঞা তোমার লিখতে হইতো। এখানে কি বোর্ড বই আছে? কোনো বোর্ড বই নাই, তুমি সংজ্ঞা ইচ্ছা মতন বানায় জানায় লিখতে পারবা। তুমি নিজে একটা রাইটার, ধরো 38 নম্বর বইয়ের রাইটার তুমি, সমস্যা আছে কোনো টিচারের? কোনো সমস্যা নেই, তুমি যা লিখবা সেটাই সঠিক, কিন্তু বুঝে শুনে লিখতে হবে। তোমার জ্ঞানের ডেপটা, তুমি পরীক্ষার খাতায় এতটা নলেজের ডেপ দেখাবা, টিচার ভাবে যে তুমি নতুন নয় রাইটার, তুমি আরেকটা বই পড়ে আসছো, ঠিক আছে? এরকমটা। তাহলে দেখো এরা কিন্তু অনেক কথা যুক্ত করছে, যে মানে মূল কথা হচ্ছে সহজ, সেটা হচ্ছে যেখানে আমরা কোষ নিয়ে আলোচনা করি তার নামই হচ্ছে কোষবিদ্যা বা সাইটোলজি। তাহলে কোষবিদ্যার জনকের নাম ইতিমধ্যে পড়ে আসছে, রবার্ট হুক, আন্ডারলাইন করে ফেলো। আর আধুনিক কোষবিদ্যার জনকের নাম হচ্ছে সোয়ানসন, আন্ডারলাইন করে ফেলো। খুব 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 ইম্পর্টেন্ট। ওকে, এখন আমরা একটু চলে আসি। হ্যাঁ, রেইজ হ্যান্ড করছে একজন, কোয়েশ্চেন কোনো? মিস্টার সিম্ফনি। আচ্ছা, মিস্টার সিম্ফনি নিক নেম ইউজ করবা, তোমাদের সাথে পরিচয় হওয়ারও তো দরকার আছে না? রেইজ হ্যান্ড করে আবার লেফট নিছো, ওকে, সমস্যা নেই। আচ্ছা, যে কোনো কোয়েশ্চেন থাকলে বা যে কোনো কথা থাকলে অবশ্যই আনমিউট করে কথা বলবা, সমস্যা নেই ভাই। যে কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে অ্যান্সার দিতে পারবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা এখানে জানবো হচ্ছে কোষতত্ত্ব সম্পর্কে। দেখো, কোষবিদ্যা আর কোষতত্ত্ব দুইটা আলাদা জিনিস, একটা হচ্ছে সাইটোলজি, একটা হচ্ছে সেল থিওরি। এই তত্ত্বের সাথে বিদ্যা কেন জানি আমার খুব গুলাই যেত। মনে রাখবা, তত্ত্ব কথাটা একটু ঝামেলা, তয় বয়, আবার নিচার একটা তয় ব, তাই না? এই একটা ঝামেলার ওয়ার্ড, এই জন্য ঝামেলার জিনিস 3 জন আবিষ্কার করছে। তাহলে কোষতত্ত্বের জনক হচ্ছে 3 জন, সোয়ান, ভার্চু এবং স্লাইডেন, সোয়ান এবং ভার্চু, 3 জন। একটা জিনিসের যদি আবিষ্কারক 3 জন হয়, সেটা থেকে কি পরীক্ষায় প্রশ্ন আসার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই, এজন্য মুখস্থ করার কোনো দরকার নাই, বাদ। ওকে, তাহলে আমরা জাস্ট রিডিং দিয়ে রাখবো। শোনো, কিছু কিছু কথা আমি রিডিং দিতে বলি কেন, যেন অন্তত তোমাদের মাথায় থাকে যে জীবনে একবার না একবার দেখছি কোনো না কোনো জায়গাতে, বুঝছো? আচ্ছা, এখানে আমি এই কথাগুলো লিখছি যে লিউয়েন হুক জীবিত কোষ পর্যবেক্ষণ করে, নিজের তৈরি সরল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে সর্বপ্রথম ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করে, যার জন্য তাকে ব্যাকটেরিওলজির জনক বলতেছি। ওকে, কোষতত্ত্বের 3টা মূল কথা মনে রাখবা। বায়োলজি বইতে যেখানে 3 কথাটা থাকবে সেটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। মেডিকেল ভর্তি পরীক্ষাতে কখনো বহুপদী কোশ্চেন আসে না, মানে নিচের কোনটি সঠিক, 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2, 3, এরকম কোশ্চেন মেডিকেল ভর্তি পরীক্ষাতে আসে না। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে নিজের কোনটি সঠিক, কোনটি সঠিক নয়, কোনটি ভুল, কোনটি সঠিক বললে ভুল হবে, কোনটি ভুল বললে সঠিক হবে, কোনটি সঠিক বললে ভুল হবে কিন্তু ভুল বললে সঠিক হবে, এরকম ধরনের কোশ্চেনও আসতে দেখা যায়, ঠিক আছে? কোনটি সত্য বললে মিথ্যা নয় বা মিথ্যা বললে সত্য নয়, এরকম প্রশ্নগুলো আমরা ভর্তি পরীক্ষাগুলোতে বেশি আসতে দেখি। এই জন্য ব্রেনটাকে এখন থেকে সেভাবে ট্রেন করা। কালকে পরীক্ষা দিতে গেলে দেখবা যে সিয়াম ভাই এরকম ধরনের কোশ্চেন করতে খুব পছন্দ করে, ঠিক আছে? আচ্ছা,
এখন নিচের দিকে চলে আসো। আমি এরকম একবার প্রশ্ন করছিলাম, নিচের কোনটি সত্য বললে মিথ্যা হবে না, কিন্তু আবার মিথ্যা বললে সত্য হয়। ঠিক আছে, এই কোয়েশ্চেন পড়ে তুমি অ্যান্সার দেওয়ার জন্য আগে কোয়েশ্চেন বুঝতে বুঝতেই 2 মিনিট সময় লেগে যাবে। এরপরে দেখা গেছে যে আলটিমেটলি ওই কোয়েশ্চেনের কোনো অ্যান্সারই নাই। তো এখন কথা হচ্ছে এরকম কিছু কোয়েশ্চেন দেওয়া থাকবে তোমাকে কনফিউজ করার জন্য, স্কিপ করতে হবে। এইটাও একটা শেখার ব্যাপার যে আমি কোনটা ধরবো কোনটা স্কিপ করবো। আমার অ্যাডমিশন জার্নির গল্প আস্তে আস্তে শেয়ার করবো। আমি অনেক কম পড়াশোনা করে ভালো করা একটা মানুষ, বুঝছো? মানে আমার টোটাল ইন্টারমিডিয়েট লাইফ, অ্যাডমিশন লাইফের মধ্যে আমি অনেক কম পড়াশোনা করছি। মানে অন্যান্যদের তুলনায় অন্যরা যে অনেক বেশি বেশি সারাদিন রাত 24 ঘন্টা যে একটা পড়ার টেন্ডেন্সি থাকে না, ওই জিনিসটা আমার মধ্যে ছিল না। আমি অনেক কম এবং গুছায় পড়াশোনা করছি। এই জন্য ইনশাল্লাহ সামনের দিনগুলোতে থাকলে দেখবা যে আসলে গুছায় কীভাবে পড়াশোনা করতে হয়। তাহলে কোষতত্ত্বের 3টা কথা আমরা জাস্ট 3টা রিডিং দিব, আর কিছু লাগবে না। এই 3টা কথা অলরেডি তোমরা পড়ে আসছো, রিডিং দিব। এখন চলে আসো লরিয়ান সিকেবিজের সংখ্যা অলরেডি বলে আসছি। এখন এই যে 2-3 পৃষ্ঠা পড়ার পরে মেডিকেল অ্যাডমিশন টেস্টের একটা কোশ্চেন আমরা এখন দেখতে পারবো। দেখো কোষের প্রকারভেদ। কোষকে আমরা কী ভাগে ভাগ করি? কাজের উপরে ভিত্তি করে। 1 নম্বর লাইনটা পুরোটা আন্ডারলাইন করবা। শরীরবৃত্তীয় কাজের উপরে ভিত্তি করে, শারীরবৃত্তীয় কাজ কী কাজ করতেছে সেটার উপর ভিত্তি করে কোষ হচ্ছে 2 প্রকার, দেহকোষ এবং জননকোষ। মেডিকেল অ্যাডমিশন টেস্টে একবার একটা কোশ্চেন আসছে, বুঝছো? কোশ্চেনটা হইতেছে দেহ যেই কোষ দ্বারা গঠিত বা দেহের গঠনকারী কোষ, এই কোষটাকে কী বলা হয়? বলো অ্যান্সার কী হবে? অপশন এ দেহকোষ, অপশন 2 জননকোষ। দেহকোষ অ্যান্সার। এর থেকে সহজ প্রশ্ন হতে পারে, বাট দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্ট 22-23 অর্থাৎ আমি যেবার পরীক্ষা দিয়েছি সেবার এরকম একটা কোশ্চেন আসছিল। তো বুঝতে পারতেছো আসলে এখন থেকেই যা যা তোমরা পড়াশোনা করতেছো না, আলটিমেটলি সেই জিনিসগুলোই, সেই ছোটোখাটো সহজ জিনিসগুলোই তোমার ভর্তি পরীক্ষাতে গিয়ে লাগবে, এইচএসসিতে গিয়ে লাগবে। তো এই জন্য এই সহজ জিনিসগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়া। এখন আসো নিচের দিকে। তাহলে দেহকোষ সম্পর্কে আমরা কী জানবো? 2 নম্বর লাইনটা একটু দাগাও। উচ্চ শ্রেণীর জীবে দেহকোষ সাধারণত ডিপ্লয়েড হয়, ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম, যেটাকে আমরা 2n বলি। ঠিক আছে, উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট। মূল, কাণ্ড, পাতা, স্নায়ুকোষ, রক্তকণিকা। রক্তকণিকার পাশে একটু ছোট করে ভায়াপুরে লিখে রাখো শ্বেত রক্তকণিকা। কথাটা এখানে ভুল দেওয়া, শ্বেত রক্তকণিকা। কেন ভুল দেওয়া কে বলবা? কেন আমি এটাকে কারেকশন করে শ্বেত রক্তকণিকা লিখলাম? একটু সাহস করে রেইজ হ্যান্ড অপশন করে বা হচ্ছে মাইক্রোফোন আনমিউট করে আমাকে বলতে পারো কেন আমি এটাকে কারেকশন করে শ্বেত রক্তকণিকা লিখলাম? তালহা কেন লিখছি? মুখ খুলতে হবে, জানা নাই আমার কথা তোমাদের। এটা দেখো রক্তকণিকা কয় রকম ভাইয়া? 3 রকম। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা। ফর ইওর কাইন্ড ইনফরমেশান, এই 3 রকম রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস আছে শুধুমাত্র শ্বেত রক্তকণিকাতে। লোহিত এবং অনুচক্রিকা এই 2টা রক্তকণিকাতে কোনো নিউক্লিয়াস নাই। আর যার মধ্যে নিউক্লিয়াস নাই সেখানে ক্রোমোজোম থাকার কোনো অর্থ আছে বা ক্রোমোজোম থাকার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। আর ক্রোমোজোম যেখানে নাই সেখানে কি আমাদের n বা 2n হওয়ার কোনো সুযোগ আছে? নাই। n বা 2n এর কাহিনিটা আমি একটু তোমাদেরকে বুঝাই। দেখো এখানে অনেক কিছু, এটাও প্রথম অধ্যায়েরই নোটস। ওকে, আমি একটু n আর 2n এর কাহিনিটা একটু তোমাদেরকে বুঝাই। ওকে, একটু মনোযোগ দিয়ে বুঝবা, এটা কনসেপচুয়াল পড়াশোনা করা। এটা মনে করো একটা সেল, 4 কোণা একটা সেল। এই সেলের মধ্যে আমি মনে করো ভিতরের দিকে ঢুকতেছি, কি দেখতে পারবো? একবারে মাঝখানে একটা গোলাকার নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটাকে আরেকটু জুম করলাম। এই নিউক্লিয়াসের মধ্যে কী পাবো ভাড়া? এরকম সুতার মতন ক্রোমোসোম পাবো। এখন বিজ্ঞানীরা দেখলেন পৃথিবীর এরকম প্রত্যেকটা জীবের শরীরে একই রকম গঠন। একটা কোষ আছে, কোষের ভিতরে বিভিন্ন অঙ্গাণু আছে, ইসে হাবিজাবি, আর মাঝখানে একটা নিউক্লিয়াস আছে। এবং এই নিউক্লিয়াসটাকে পর্যবেক্ষণ করে প্রত্যেকটা বিজ্ঞানী দেখলেন যে ভিতরে এরকম ক্রোমোসোম আছে। এখন বিজ্ঞানীদের মাথায় তো আসলে বুদ্ধি সবসময় কিলবিল করে। আমি চিন্তা করলেন ক্রোমোজোমগুলোর আমি গুনবো। গনে পৃথিবীতে দেখলেন যে পৃথিবীর কিছু সংখ্যক জীবে জোড় ক্রোমোজোম পাওয়া গেছে, এই নিউক্লিয়াসের মধ্যে জোড়, আর কিছু সংখ্যক জীবে বিজোড় ক্রোমোজোম পাওয়া গেছে। পৃথিবীতে যাদের এরকম জোড় সংখ্যক ক্রোমোজোম পাওয়া গেছে, মানে যেখানে যেই জায়গাতে জোড় সংখ্যক ক্রোমোজোম পাওয়া গেছে তাদেরকে বিজ্ঞানীরা নাম দিলেন হ্যাপ্লয়েড। বা এটাকে সহজ নাম, সরি বিজোড়টাকে হ্যাপ্লয়েড দিচ্ছেন, বিজোড়, আর এটা জোড় মানে ওকে। যেখানে বিজোড় সংখ্যক ক্রোমোজোম পৃথিবীতে পাওয়া গেছেন সেই জায়গাটার নাম বিজ্ঞানীরা দিলেন হ্যাপ্লয়েড, আর এটাকে সহজভাবে প্রকাশ করলেন n দিয়ে। আর পৃথিবীতে যেখানে জোড় সংখ্যক ক্রোমোজোম পাওয়া গেছে সেটার নাম দিলেন হচ্ছে ডিপ্লয়েড। আরেকটা ওয়ার্ড শিখাই বায়োলজিতে, ডিপল বা ডবল। এই কথাটার অর্থ কি? DIPLE বা DOUBLE। ডিপল বা ডবল কথার অর্থ হচ্ছে 2। আরেকটা ওয়ার্ড শিখো বায়োলজিতে, সেটা হচ্ছে অয়েড, OID। অয়েড মানে হচ্ছে মতো, তয়কার মতো, মানে একই রকম। অয়েড মানে মতো। আমি কিন্তু বলি নাই ডাবল ক্রোমোজোম বা ডিপল ক্রোমোজোম, কখনো উল্লেখ করি না। আমি বলছি ডিপ্লোয়েড, ডাবলের মতো। ডিপ্লোয়েড মানে জোর মানে কি? জোর মানে 2-এর মতো না? 2, 4, 6, 8 এগুলো কি 2-এর মতো, মানে 2-এর গুণিতক, তাহলে 2n। এই জন্য ডিপ্লয়েডটাকে আমরা 2n দিয়ে প্রকাশ করি। আর নামটা কেন করা হয়েছে? ডিপ্লয়েড, ডিপল আসছে ডবল থেকে,
এটার মানে হচ্ছে 2, আর অয়েড মানে মতো, তাহলে 2-এর মতন স্ট্রাকচার। আর হ্যাপ্লো বা হ্যাপ্লো এই কথাটার অর্থ হচ্ছে সিঙ্গেল বা একা, তাহলে হ্যাপ্লয়েড মানে কি ভাইয়া? সিঙ্গেল বা একা, এটা হচ্ছে একের মতন, একের গুণিতক, এই জন্য এটাকে 1n বা n লিখতেছি। 1n লেখাটা আমাদের যুক্তিসঙ্গত না, n। একটা জিনিস মনে রাখবা, আমাদের শরীরে শুধুমাত্র একটাই কোষ আছে যেটা হ্যাপ্লয়েড, শুধুমাত্রই একটা কোষ আছে। কেউ নাম বলতে পারবা সেই কোষটার নাম? শুধুমাত্র একটা হ্যাপ্লয়েড কোষ আছে, এন কোষ আছে। সেই কোষটার নাম কি? শুধুমাত্র একটা হ্যাপ্লয়েড কোষ, সেই কোষটার নাম হচ্ছে জনন কোষ। এই জনন কোষ ব্যতীত, জনন কোষ ছেলেদের ক্ষেত্রে শুক্রাণু, মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু, এই জনন কোষটাই শুধুমাত্র আমাদের শরীরে হ্যাপ্লয়েড। এর বাদে আমি যে কোনো কোষের নাম বললে তুমি মাথায় বলবা সবসময় ডিপ্লয়েড ডিপ্লয়েড ডিপ্লয়েড। আমি যদি বলি ভাইয়া জনন মাতৃকোষ কেমন? জনন মাতৃকোষ, তোমার অ্যান্সার হবে ডিপ্লয়েড। আমি যদি বলি ভাইয়া জনন অঙ্গ কেমন? অ্যান্সার হবে ডিপ্লয়েড। জনন দিয়ে আমি তোমাকে কনফিউশন করতে চাইবো, কিন্তু তুমি কনফিউজড হবে না। তুমি চিন্তা করবা জনন কোষ এই একটা মাত্র ওয়ার্ড যখন বলবো তখনই কেবলমাত্র হ্যাপ্লয়েড। আর যত ওয়ার্ড আছে আমাদের শরীরের যা রিলেটেড, যত জায়গাতে আমি বলি না কেন আছে ক্রোমোসোম, সেটা হচ্ছে অলওয়েজ ডিপ্লয়েড। জনন মাতৃকোষ, জনন অঙ্গ, দেহকোষ, যকৃতের কোষ, তারপরে হচ্ছে আমি যদি বলি অগ্নাশয়ের কোষ, রক্তকণিকার কোষ, যাই বলি না কেন প্রত্যেকটা জায়গাতে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোসোম পাবা। ওকে, কাহিনী আমাদের এখান থেকে শেষ। এটার আমরা পরে সামনে শিখবো। এরপরে জনন কোষ, ওই যে বলছিলাম যে কথাটা, উপরের উদাহরণ মনে রাখার দরকার নেই। দেখো আমি যে উদাহরণগুলো দাগালাম অলরেডি, যে মূল কাণ্ড পাতায় সেই, আর লাস্ট একটা কথা বলছি মানুষের ক্রোমোসোমের সংখ্যা 46, এটা তোমরা অলরেডি জানো, আমরা সামনে আরও শিখবো। নিচের দিকে খ নাম্বার পয়েন্টটা দেখো খুব সুন্দর করে বলছে, জনন কোষের উদাহরণ হচ্ছে 2টা, শুক্রাণু আর ডিম্বাণু। আর পৃথিবীতে মানুষের শরীরে এরা কেবলমাত্র হ্যাপ্লয়েড, আর বাকি যত কোষ আছে সব হচ্ছে ডিপ্লয়েড। তো ওইটা যদি 46 হয় তাহলে 46-এর অর্ধেক কত? 2 দিয়ে ভাগ করলে 23, তাহলে জনন কোষে হচ্ছে ক্রোমোসোম সংখ্যা 23টা। জনন কোষ আর দেহকোষের একটা পার্থক্যের ছক আছে, যেটা আমাদের বইতে নাই, মাজেদা ম্যামের বই আছে। এই যে ভাইয়া যে বড় বড় জিনিসগুলো অন্য রাইটারের বই আছে, সেইটা পড়ানোর জন্য ইন্ট্রোডিউসিং ইউ দিস বুক। ওকে, এই বইটা আগে একটু পরিচয় দেই, তারপরে এটা নিয়ে একটু পড়াশোনা কথাবার্তা আমি শুরু করি। এটা উদ্ভিদ বিজ্ঞান প্রথম অধ্যায়ের একটা বই। এটাকে বলি হচ্ছে, এই বইটার অফিসিয়াল নাম হচ্ছে রেটিনা ডাইজেস্ট। রেটিনা একটা কোচিং সেন্টার বাংলাদেশে, তোমরা জানো। বাংলাদেশের এরকম সব বড় বড় কোচিং সেন্টারগুলো এই সমস্যাটা সমাধানের জন্য, অর্থাৎ এই যে বিভিন্ন রাইটারের বইয়ের ইনফরমেশন, এগুলোকে সমাধান করার জন্য একটা কম্প্যাক্ট বই তৈরি করে, যে একটা বইয়ের মধ্যে মোটামুটি সব রাইটারের ইনফরমেশন একসাথে গোছানো থাকবে। সমস্যাটা যেটা হয়, এই বইটা তোমরা হাতে পাবা আজ থেকে 2.5 বছর পরে, মানে এইচএসসি পরীক্ষা শেষ করবা, দেন কোচিংয়ে ভর্তি হবা, ঢাকাতে যাবা বা খুলনায় যাবা, যেখানে যাও না কেন, কোচিংয়ে যখন ভর্তি হবা তখন এই বইটা তোমাদের হাতে দিবে, যেই বইটা দেওয়ার কথা এখন। কারণ এখন যদি তোমার কাছে এই বইটা থাকে, এই বইয়ের মধ্যে তুমি আলটিমেটলি সব ইনফরমেশান দেখে নিতে পারো, যে আমাদের এক্সট্রা রাইটারে কত কত ইনফরমেশান আছে। তার মানে আমার নিজের বইয়ের ইনফরমেশান তো এখানে অ্যাড করা আছেই, পাশাপাশি এক্সট্রা অন্য রাইটারের বইয়ের ইনফরমেশান এই জায়গাটাতে অ্যাড করা। তো আমি তোমাদের জন্য যে কাজটা করবো সেটা হচ্ছে, এই বইটার পিডিএফ থেকে ওই যে এক্সট্রা যতটুকু তোমাদের লাগবে, এক্সট্রা কিন্তু সব পড়া লাগে না, এক্সট্রা যতটুকু তোমাদের লাগবে ততটুকু আমি বলে দিব, দাগাই দিব, কাজ আরও সহজ হয়ে গেল ভাইয়া। ঠিক আছে, তাহলে এক্সট্রা যতটুকু লাগবে, যতটুকু তোমার পড়তে হবে ততটুকু আমি এখান থেকে বলে দিব, তোমরা অতটুকু জাস্ট বইয়ের মধ্যে স্টিকি নোট দিয়ে কোনো জায়গায় লিখে রাখলেই তোমার ওই যে বাকি রাইটারের বইয়ের ইনফরমেশন সব কভার। ওকে, প্রথম পৃষ্ঠা থেকে এখানে কিছু নাই, আমি অলরেডি লিখে দিছি। কোষের আয়তন আমরা সামনের দিকে পড়বো। এই জায়গাটাতে কোষের প্রকারভেদ, এই যে দেখো, এই কথাটা আমি একটু আসতে চাইছিলাম। আমাদের বইয়ের মধ্যে কোষকে শুধুমাত্র 2টা বেসিসে ভাগ করছে। একটা হচ্ছে শারীরবৃত্তীয় কাজের উপরে, দেহকোষ আর জনন কোষ, আরেকটা হচ্ছে নিউক্লিয়াসের উপরে ভাগ করছে। হ্যাঁ, ওইটা সামনে আমরা পড়বো। বাট এছাড়াও মাজেদা ম্যামের বই, আজিবুর স্যারের বই এবং হচ্ছে তোমার আজমল স্যারের বই মিলে আরও 2টা ভাগ পাই। একটা হচ্ছে দেহের উপরে ভিত্তি করে, একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ, আর নিউক্লিয়াসের উপর ভিত্তি করে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড কোষ। এই 2টা ভাগ এডিশনাল, তবে এটা লেখার দরকার নেই তোমাদের। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসার মতন কিছু নেই। প্রশ্ন আসার মতন অংশ হচ্ছে এই জায়গাটা, এই যা মাজেদা ম্যামের বইয়ের একটা ছক। এই দেখো নিচে রেফারেন্স মাজেদা ম্যাম দেওয়া আছে। একটা তথ্য আমি বাইরে থেকে পড়াইতেছি না, এমন না আমি মন গড়া কোনো তথ্য বলতেছি না, তোমাদের বইয়ের ইনফরমেশনই জাস্ট অন্য রাইটারের বই, আমি যতটুকু বলবো এতটুকু লিখে রাখলেই হবে। ওয়াইজ ডিসিশন, এই জায়গাটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমরা, কারণ এখন তো আসলে লিখা এত বেশি সময় হবে না, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। স্ক্রিনশট নিয়ে যে কাজটা করবে, এখান থেকে সবও লাগবে না তোমাদেরকে। কী লাগবে সেটা হচ্ছে উৎপত্তি। দেখো, দেহকোষের উৎপত্তি হয় মাইটোসিসের মাধ্যমে, আর জননকোষের উৎপত্তি হয় মিওসিসের মাধ্যমে বা মায়োসিসের মাধ্যমে। এখান থেকে মাইটোসিস আর মায়োসিস এই 2টা কথা লাগবে আমাদের। এছাড়া লাগবে প্রকারভেদ। প্রকারভেদ বিভিন্ন রকম হতে পারে দেহকোষ, বাট জননকোষ শুধুমাত্র 2 প্রকার। হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের কাহিনী অলরেডি তুমি জানো। দেহকোষের কখনো মিলন ঘটে না, একটার সাথে আরেকটা দেহকোষ জীবনও মিলন ঘটবে না, বাট জননকোষের অলওয়েজ মিলন ঘটে, এবং মিলন ঘটে এরা জাইগোট তৈরি করে। ঠিক আছে, আমরা সামনে আরও আসতেছি, রেটিনা ডাইজেস্টে আমরা সামনের দিকে আসবো আরও, তবে আমি একটু মূল বইটাতে আবার চলে আসি। দেখো, তাহলে ওখান থেকে মেইন ইম্পর্টেন্ট পয়েন্টের একটা ছক ছিল যে ওদের মিলন ঘটে।
এই মিলন ঘটে যে জিনিসটা তৈরি হয় সেই জিনিসটার নাম হচ্ছে জাইগট। জাইগট জাইগট এই জাইগট আর গ্যামিট এই দুটা কথার মধ্যে তোমাদের অনেক প্যাচ লাগে। গ্যামিট গ্যামিট আর জাইগট কিন্তু আলাদা দুইটা ব্যাপার। গ্যামিট মানে হচ্ছে জনন কোষ, আর জাইগট মানে হচ্ছে একটা জোড়া। যে জোড়াটা তৈরি হয়েছে দুইটা জনন কোষ মিলে, একটা জনন কোষ মানে একটা শুক্রাণু একটা ডিম্বাণু মিলে যে জিনিসটা তৈরি করবে সেটা নাম হচ্ছে জাইগট। বায়োলজিতে জাইগট কথার অর্থ হচ্ছে জোড়া, জোড়া মানে একটা জোড়া, ঠিক আছে। এরপরে যে নিচের বেসিসটা, এটা আমাদের বই আছে, দেখো নিউক্লিয়াসের উপর ভিত্তি করে দুই প্রকার। তাহলে আমাদের বইয়ে দুইটা মাত্র গঠন দেওয়া, কিন্তু আমাদের বইয়ে দেওয়া হচ্ছে শরীরবৃত্তীয় কাজের উপরে আর নিউক্লিয়াসের গঠনের উপরে। এছাড়া ওই যে গঠনের উপরে, দেহে গঠনের উপরে ভিত্তি করে যে দুই প্রকার, উদ্ভিদ কোষ প্রাণী কোষ, এবং ক্রোমোসোম সংখ্যার উপর ভিত্তি করে যে দুই প্রকার, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, এই কথাগুলো কিন্তু আমাদের বইতে নাই। একটু জেনে রাখলা জাস্ট, তোমার লিখে রাখার দরকার নেই। ওকে, এখন আসো আমরা শিখবো হচ্ছে নিউক্লিয়াসের উপরে ভিত্তি করে। ভাইয়া নিউক্লিয়াসের উপরে ভিত্তি করে দুই রকম, একটা হচ্ছে আদি কেন্দ্রিক বা পাক কেন্দ্রিক বা আদিকোষ। এটার ইংলিশ নামটার দিকে খেয়াল করে দেখো তো, লেখা আছে কি প্রোক্যারিওটিক সেল। আগেই বলছিলাম প্রো, এই প্রো কিন্তু সেই প্রো না। এই প্রো মানে কি, হোয়াট ইজ দ্য মিন অফ প্রো? প্রো মানে আদি, পুরাতন, নকল, ভুয়া, যাই বলো না কেন সেটা। তাহলে আদি কেন্দ্রিক প্রো। আরেকটা দেখো প্রকৃতকোষী, এটার নাম হইতেছে ইউক্যারিওটিক। ইউ মানে কি ভালো, প্রকৃত, সুন্দর, যা বলো না কেন সেটা। এখন চলে আসো, তাহলে আমরা জানলাম দুই রকম কোষ থাকতে পারে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে। তাহলে ভাইয়া প্রো আর ইউ তো বুঝলাম, তাহলে ক্যারিয়ন কি? ক্যারিওটিক বলতেছে যে ক্যারিয়ন। ক্যারিয়ন কথাটা আসছে গ্রিক নাট শব্দ থেকে, নাট। ক্যারিয়ন কথার অর্থ হচ্ছে, দেখো এই দেখো নিচের দিকে লিখছে যে ক্যারিয়ন মানে হচ্ছে নাট বা নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসেরই গ্রিক ওয়ার্ড হচ্ছে ক্যারিয়ন। তাহলে প্রো ক্যারিয়ন মানে কি নিউক্লিয়াসটা আদি, আর ইউ ক্যারিয়ন মানে কি নিউক্লিয়াসটা ভালো। আদিকেন্দ্রিক নিউক্লিয়াসে এখান থেকে যে কথাটা দাগাবা, এখানে কোনো আবরণ বেষ্টিত অঙ্গাণু থাকে না। জাস্ট এই কথাটা, আবরণ বেষ্টিত অঙ্গাণু থাকে না, থাকে না। আবরণ বেষ্টিত, উপর থেকে আবরণ বেষ্টিত কথাটাকে বক্স করো, নিচে থাকে না কথাটাকে বক্স করো, জাস্ট এতটুকু দাগালেই হবে। আর নিচের দিকে ইউক্যারিওটিক থেকে দাগাও, এখানে আবরণ বেষ্টিত অঙ্গাণু থাকে। আবরণ বেষ্টিত নিউক্লিয়াসও থাকবে, এমনি সকল অঙ্গাণু এই যে থাকে, আবরণ বেষ্টিত আর থাকে, এই দুই কথাটা বক্স করো। তাহলে রিভিশন দিতে গেলে তোমার মনে পড়বে। সহজ কথা না, যে যেই কোষের মধ্যে সব কিছু আবরণ দ্বারা বেষ্টিত, সব কিছু ঢেকে ঢুকে আছে। নিউক্লিয়াসটা আবরণ বেষ্টিত থাকবে না, সরি নিচের দিকে, সরি এই যে নিউক্লিয়াসটা আবরণ বেষ্টিত থাকবে, প্রত্যেকটা অঙ্গাণু আবরণ বেষ্টিত থাকবে, লাইক মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গলগি বডি, লাইসোসোম, যা যা আছে সুন্দর করে আবরণ দ্বারা আবৃত থাকবে, ঢেকে রাখবো জাস্ট সুন্দর করে, সেটার নাম হচ্ছে প্রকৃতকোষী। আর যেখানে কোনো ঢাকাঢাকির সিন নেই সেটার নাম হচ্ছে আদিকোষী। এখন আসলে উদাহরণ মনে রাখতে হবে। উদাহরণ আদিকোষীর উদাহরণ হচ্ছে মাইক্রোপ্লাজমা, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। আমার ভুল হয়ে যেত খুব, আমি মনে রাখতাম আমি বড় হয়ে ইন্টারমিডিয়েট পাস করে এমবিবিএস পড়বো, এমবিবিএস পড়বো ইনশাল্লাহ। এই এমবিবিএস দিয়ে মনে রাখা যায়। দেখো এমতে হচ্ছে মাইক্রোপ্লাজমা, বি দিয়ে হচ্ছে ব্যাকটেরিয়া, আর এস দিয়ে সায়ানোব্যাকটেরিয়া। বি দিয়ে ব্যাকটেরিয়ার পাশাপাশি তুমি মনে রাখতে পারো ব্লু, বি দিয়ে ব্লুও মনে রাখতে পারো, ব্লু গ্রিন অ্যালকি, মানে সায়ানোব্যাকটেরিয়া আরেকটা নাম হচ্ছে ব্লু গ্রিন অ্যালকি। তাহলে হয়ে গেল না এমবিবিএস। এমবিবিএস দিয়ে আমরা মনে রাখতে পারি কি আমাদের যে আদিকেন্দ্রিক বা প্রোকেন্দ্রিক নিউক্লিয়াস আছে সেটা। এখন আসো, এই যে প্রথম একটা ছন্দের সাথে আমরা ইন্ট্রোডিউসড হলাম। বায়োলজিতে ছন্দ পড়ার অনেক গুরুত্ব আছে। পরীক্ষার হলে তুমি যখন বায়োলজি পরীক্ষা দিতে যাবে, শুধুমাত্র কিন্তু বায়োলজি না, দেখো এইচএসসিতে বোটানি আলাদা পরীক্ষা, জুলজি আলাদা পরীক্ষা, মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আলাদা পরীক্ষা। এখানে 12টা চ্যাপ্টার কিন্তু তোমাকে মাথায় নিয়ে যেতে হবে। আর অ্যাডমিশনের কথা চিন্তা করো তো ভাইয়া, তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, তখন তোমার এই 12টা মানে বোটানির 12টা, জুলজির 12টা, এরপরে কেমিস্ট্রির 5টা, ফার্স্ট পেপারের 5টা, সেকেন্ড পেপারটা 5টা, এরপরে ফিজিক্সের ফার্স্ট পেপারের 14টার মতন, সেকেন্ড পেপার 14, সব মিলিয়ে প্রায় 56টা চ্যাপ্টার তোমাকে মাথায় নিয়ে যেতে হবে। কয়টা মনে থাকবে ভাই? অনেক সময় কী হয়, অ্যাডমিশন পরীক্ষাতে নিজের নামও ভুলে যায় যে আমার নাম কী ছিল। হ্যাঁ, একটা ঘটনা বলি। একবার মেডিকেল অ্যাডমিশন টেস্টে একটা কোয়েশ্চেন আসছে। কোয়েশ্চেনটা কী জানো? বাংলাদেশের রাজধানীর নাম কি? বিশ্বাস করো, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন। বাংলাদেশের রাজধানীর নাম কি? এবং তোমরা শুনলে অবাক হবা যে এই প্রশ্ন অনেকে ভুল করছে। কেন ভুল করছে? অপশনগুলো আমি তোমাদের বলি। অপশন এ ঢাকা উত্তর, অপশন বি ঢাকা দক্ষিণ, অপশন সি পুরান ঢাকা, অপশন ডি ঢাকা। নাও এখন অর্ধেক পোলাপাই চিন্তা করতেছে, এত সহজ প্রশ্ন তো মেডিকেলে দেওয়ার কথা না। তার মানে আমার বাসা যেহেতু ওই মিরপুরের দিকে, ঢাকা উত্তরই মনে হয় আগে হয়েছে, মানে ওই পশ এরিয়া দিয়ে দেই, উত্তর দিয়ে দেই। এখন যারা দক্ষিণে মানুষ চিন্তা করছে, না ওরা তো গ্রাম গেও, ওদিকে তো গ্রাম ট্রাম থাকে, এই দক্ষিণ এইগুলো পরে ডেভেলপড হয়েছে, তার মানে রাজধানী হইতেছে ঢাকা দক্ষিণ, কোনো কথা হবে না। হ্যাঁ, কেউ চিন্তা করছে না ঢাকা অরিজিনাল হইতেছে পুরান ঢাকা, মানে যখন কেউ ছিল না তখন পুরান ঢাকা ছিল, অবশ্যই পুরান ঢাকা হবে অ্যান্সার, তাই না? পুরান ঢাকা দিয়ে চলে আসছে। অ্যান্সার কী হবে সবাই জানো ভাই, অ্যান্সার কী হবে? অ্যান্সার হচ্ছে ঢাকা। বাকি অপশনগুলো তোমাকে কনফিউজিংয়ের জন্য দেওয়া, এবং পরীক্ষার হলে তুমি কনফিউজ ঠিকই হয়ে আসবা।
ভর্তি পরীক্ষা এমন একটা জিনিস, এখানে কঠিন পরিমাণ মানসিক চাপ তোমার উপরে দেওয়া হবে যেন তুমি জানা জিনিসও ভুল করে চলে আসো। টিচাররা চাই যে তুমি জানা জিনিস ভুল করে চলে আসো। জানা জিনিস তুমি তখনই ভুল করবে না যখন তুমি ছন্দ দিয়ে পড়বা। আমি নিজেও 9-10 থাকা অবস্থায় বা ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় ছন্দের প্রতি খুব বেশি বিশ্বাসী ছিলাম না, কিন্তু বিশ্বাস করবো না, আমার মেডিকেল ভর্তি পরীক্ষা 1 ঘন্টা টোটাল পরীক্ষা দেওয়ার সময় পাই না, 50 মিনিট। টোটাল 50 মিনিটে যত উদাহরণের কোশ্চেন আসছে প্রত্যেকটা প্রশ্নের পাশে, মানে ওখানে তো প্রশ্নে লেখা যায়, প্রত্যেকটা প্রশ্নের পাশে আমার ছন্দগুলো লেখা ছিল। এখনও যদি ওই প্রশ্নপত্রটা আমি তোমাদের দেখাই, দেখবা প্রত্যেকটা উদাহরণের পাশে পাশে মানে ওই অপশনগুলোর পাশে আমার ছন্দটাকে লেখা। ছন্দ দেখে আমি নিশ্চিত হয়েছি এটা অ্যান্সার, দেন অ্যান্সারটা দাগে আসছি। ছন্দ তোমার সাথে কখনো বেমানি করবে না, ঠিক আছে? এই জন্য ছন্দ দিয়ে পড়ার অভ্যাস করাটা বেটার। যদি মনে হয় এমনি মনে থাকতেছে সেটা আমি বলবো ভালো, বাট এই অপশনটা হাতে রেখো তোমরা। ওকে, এছাড়া আমরা মনে রাখবো এম দিয়ে 2টা কথা। মাইকোপ্লাজমা এমবিবিএসের ফুলটা কি? হ্যাঁ, এমবিবিএসের ফুলটা প্রথমটা বললাম ভাইয়া, এম দিয়ে মাইকোপ্লাজমায়। দেখো এভাবে দাগাবা, ছন্দগুলো দাগানোর উপায় হচ্ছে এরকম, এখান থেকে এম দাগাবা, এম এর নিচে একটা আন্ডারলাইন, ওখানে ম দাগাবা, তাহলে এম দিয়ে মাইকোপ্লাজমা এম। পরে বি দিয়ে হচ্ছে ব্যাকটেরিয়া বি, এবার আরেকটা বি দিয়ে হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি, আর এস দিয়ে হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া এস দিয়ে সায়ানোব্যাকটেরিয়া। এম দিয়ে আরেকটাও হয়, সেটা হচ্ছে মনেরা। দেখো এম দিয়ে আরেকটা হয় মনেরা। তাহলে এই কথাগুলোকে গোল করলে নেক্সট টাইম তোমার মনে পড়বে এমবিবিএস কেন লেখছো নিচে, ঠিক আছে? তাহলে মনেরা রাজ্যের সকল জীবী হচ্ছে আদিকোষী। ওকে, আমাদের এই জায়গাটা ডান। এখন চলে আসো প্রকৃতকোষী। প্রকৃতকোষীর এখান থেকে ডেন্টালে একবার কোশ্চেন আসছে, মেডিকেল একটা কোশ্চেন আসছে, 2টা জায়গা থেকে। তার মানে এই জায়গাটা বুঝতে পারছো কত বেশি ইম্পর্টেন্ট। প্রথমে আসি ডেন্টাল কোশ্চেনটা নিয়ে, 2023-24 লাস্ট তোমাদের সিনিয়র বড় ভাইয়াপুরা যে প্রশ্নটা দিয়েছিল। এখানে কোশ্চেন ছিল যে সুগঠিত মানে ক্রোমোজোম দ্বারা গঠিত নিউক্লিয়াস থাকে কোন ধরনের কোষে, প্রোক্যারিওটিক নাকি ইউক্যারিওটিক? মনে হইতেছে না ভাইয়া কত সহজ কোশ্চেন, আমি তো আজকেই পরীক্ষা দিয়ে ঢাকা মেডিকেলে চান্স পেয়ে যাবো, শিওর থাকেন আপনি। এইসব কোশ্চেন যদি হয় আজকে আমি আপনার কাছে পড়বো, এরপরে পরীক্ষা দিয়ে চলে যাবো, ঠিক আছে, যা আছে কপালে। কিন্তু ভাই এত সহজ প্রশ্ন হওয়ার পরেও ভুল করবা, তোমরাই ভুল করবা, আমি বলে দিতেছি না। এই জন্য এখান থেকে আমরা পড়াশোনার পাশাপাশি আরেকটা জিনিস শিখাবো তোমাকে আগামী 2 বছর, সেটা হচ্ছে কীভাবে তোমার জানা জিনিসটা সঠিকভাবে তুমি কনভে করে দিয়ে আসতে পারো পরীক্ষার হলে। প্রথম কন্ডিশন, আমাদের একটা জিনিস জানতে হবে। সেকেন্ড কন্ডিশন, জানা জিনিসটা অ্যাপ্লাই করা শিখতে হবে। একটা টিচার তোমাকে 2টা জিনিস একবারে না শিখাইতে পারবে, সেখান থেকে তুমি আলটিমেটলি কোনো বেনিফিট হবে না। অনেক স্টুডেন্ট আশেপাশে শুনো না, অনেক ভালো নাম্বার ছিল, অনেক সুন্দর রেজাল্ট ছিল, এইচএসসি এসএসসিতে জিপিএ 5 ছিল, তাই না, গোল্ডেন ছিল, এলাকার খুব বিখ্যাত স্টুডেন্ট, টিচারদের খুব ভালো স্টুডেন্ট, পরীক্ষাতে খারাপ করে চলে আসছে। শুনো না, এরকম ট্রান্সমিস করে চলে আসছে। একটাই কারণ, সেটা হইতেছে দ্বিতীয় কন্ডিশনটা ফিল আপ না হওয়া। ওর জ্ঞানের কোনো অভাব নাই, ওর ফার্স্ট কন্ডিশন ফুললি ফিল আপ, দ্বিতীয় কন্ডিশনে গিয়ে মারা খেয়ে গেছে। কীভাবে ডেলিভারি করতে হয় সেটাও আমাদের শিখতে হবে, আমি শিখাই দিব ইনশাল্লাহ। পরীক্ষার হলে কীভাবে ঠান্ডা মাথায় ডেলিভারি করে দিয়ে আসতে হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা দাগাবো ভাইয়া। এখানে কি থাকে? এখানে বলছিলাম নিউক্লিয়াসটা সুন্দরভাবে গোছানো থাকে। কী দ্বারা গোছানো থাকে? নিউক্লিয়াস এনভেলপ দিয়ে। এনভেলপ কথাটাকে বক্স করো, এবং এনভেলপের পাশাপাশি এখানে কি থাকে দেখো, নিউক্লিওপ্লাজম, কুল করবা, নিউক্লিওলাস এবং ক্রোমোজোম, এই 3টা জিনিস। তার মানে প্রকৃতকোষের নিউক্লিয়াস 3টা জিনিস দ্বারা তৈরি, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমোজোম। এই কথাটাই মেডিকেল পরীক্ষাতে প্রশ্ন আসছিল। নিচের দিকে চলে আসা আরেকটা কোশ্চেন, যেটা 19-20 সালে আসছিল। দেখো পাশে লেখা আছে ম্যাট 19-20 সালে একটা কোশ্চেন আসছিল, শৈবাল কোন ধরনের কোষের উদাহরণ, প্রকৃতকোষী নাকি আদিকোষী? দেখো এখানকার উদাহরণগুলো, ছত্রাক, শৈবাল, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। এখন কথা হচ্ছে ভাই এটার জন্য একটা ছন্দ দেন, মনে থাকবে না নাইলে। এখন দেখো আমি একটা জিনিস দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে বইটা একবারে প্রথম পৃষ্ঠায়, তোমাদের বইটাতে সূচিপত্রে একটু যাও। সূচিপত্রে দেখো 5 নম্বর অধ্যায়টার নাম কি ভাইয়া? 5 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে শৈবাল এবং ছত্রাক, দেখা যায়। 6 নম্বর অধ্যায়টার নাম কি? ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, দেখা যায়। 7 নম্বর অধ্যায়টার নাম কি? নগ্নবীজি, আবৃতবীজি। এগুলোই উদাহরণ, শেষ। অধ্যায়ের নাম আর কিচ্ছু না, এই জন্য এগুলো মনে রাখার জন্য কোনো ছন্দের দরকার নাই। অধ্যায়ের নাম তো তোমার মনে থাকবে, যখন পুরো বই আমরা পড়ে ফেলবো, জাস্ট পরপর 3টা অধ্যায়ের নাম প্রকৃতকোষের উদাহরণ, শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি। এই নগ্নবীজি আবৃতবীজিরই সুন্দর 2টা নাম হচ্ছে জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম। জিমনোস্পার্ম আমি ভাই মনে রাখতাম, জিম করতে গেলে কি হয় আমাদের, জিমনোস্পার্ম, জিম করতে গেলে কীভাবে যাই, কম জামা কাপড় পরে একটু খালি গায়েটায় দেয়, নগ্ন অবস্থায় যায়। দেখো নগ্নবীজির ডাকনাম হচ্ছে জিমনোস্পার্ম। আর বাকি থাকলো অ্যাঞ্জিওস্পার্ম, এটা হচ্ছে আবৃতবীজি, অ্যাঞ্জিওস্পার্ম। এটা আমার বইয়ের সাথে মিলাতে পারবে না, এটা আমার পিডিএফ এক্সট্রা করে দেয়, তোমাদের বইয়ের সূচিপত্রের সাথে একটু মিলায় নাও। সূচিপত্রে এই অধ্যায়গুলোর নাম, জাস্ট কিছুই না, উদাহরণ মনে রাখা একেবারে সহজ, জাস্ট পরপর অধ্যায়গুলোর নাম, ছত্রাক, শৈবাল, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। এই 6টা হচ্ছে উদাহরণ কার? এই 6টা হচ্ছে প্রকৃতকোষের উদাহরণ। আরও সহজ মনে রাখার জন্য চিন্তা করবা, ওইটা বাদে বাকি সবগুলো হচ্ছে প্রকৃতকোষের উদাহরণ। আস্তে আস্তে পড়াইতেছি, অধৈর্য হওয়া যাবে না, অনেক পড়া, সুন্দর করে গুছায় না দিলে তোমাদের এইগুলো আর গুছানোর সুযোগ হবে না। মনে রাখবা, প্রথমবার যত সুন্দর করে পড়া হয়, পরে রিভিশনে কিন্তু ততটা সুন্দর করে হয় না। এই যে এত বড় 73 পৃষ্ঠার অধ্যায়, এটা হয়তো বা শেষ করতে আমার 6টা থেকে 7টা ক্লাস লাগবে টোটাল। এই অধ্যায়টা আমি অ্যাডমিশন পিরিয়ডে 1 ক্লাসেও শেষ করাইছি পোলাপয়েন্টে।
তাহলে চিন্তা করো 6 থেকে 7 ক্লাস, প্রতি ক্লাসে 1.5 ঘন্টা করে চিন্তা করলে 6 ঘন্টা প্লাস আরও 3 ঘন্টা, 9 ঘন্টা, আরও 1 ঘন্টা ধরো এক্সট্রা হিসাব, টোটাল 10 থেকে 12 ঘন্টা টাইম লাগবে অধ্যায়টা পড়াইতে। মানে হিসাবে একদিন সকালবেলা শুরু করলে রাত্রে শেষ হবে টোটাল অধ্যায়টা। যদি আমি এইভাবে ডিটেলস আলোচনা করতে করতে সেই জিনিসটা আমি 1 ঘন্টাতেও পড়াতে পারি। কিন্তু সেটা কখন পারবো? যখন তোমাদের অধ্যায়টা গুছানো থাকবে। এই জন্য ফার্স্ট টাইম সুন্দর করে অধ্যায় গুছাই পড়বা। আমাদের হাতে অনেক টাইম আছে। আমি তোমাদেরকে কথা তো দিছি যে আমি পুরা বই একবার না 3বার রিভিশন করায় শেষ করব, ঠিক আছে? পরীক্ষার আগ পর্যন্ত 3বার রিভিশন দিবা। আর তো কোনো কথা থাকতে পারে না, ভাইয়া বলছি, প্রমিস করছি, করে দিব, শেষ। কিন্তু ধৈর্য ধরে পড়তে হবে। প্রথম দিকে খুব বেশি উত্তেজনা, ঠিক আছে, যে না পড়াশোনা খুব ভালো লাগতেছে, ভাইয়া যা বলতেছে সব পারতেছি, পরীক্ষাতে ভালো। এরপরে আস্তে আস্তে কিন্তু তোমাদের ডাউনফল হতে থাকে, সেটা করা যাবে না। মনে রাখবা কনসিস্টেন্সি একমাত্র আমাদের হাতিয়ার, যেটা দিয়ে তুমি ভালো করতে পারো। কনসিস্টেন্সি একটা জিনিসই জাস্ট মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমরা চলে আসি ছত্রাক শৈবাল, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, অধ্যায়গুলোর নাম, আর কিচ্ছু না। এখন চলে আসো নিচের দিকে, আমরা মানে অন্যান্য যে পার্থক্যগুলো আছে আমরা নিচের দিকে একটু পড়ে ফেলবো। এখন সর্বপ্রথম আবিষ্কৃত তোমার প্রকৃতকোষী জীবের নাম হচ্ছে বঙ্গীয়মরফা পিউবিসেন্স। বিদঘুত একটা নাম, মনে রাখার দরকার নেই। চিন্তা করবা আমাদের বইয়ের মধ্যে একটা খারাপ নাম আছে, খুব ঝামেলা, মনে থাকে না আমার, ওইটা হইতেছে পৃথিবীর সর্বপ্রথম প্রকৃতকোষী জীবের নাম বঙ্গীয়মরফা পিউবিসেন্স। হ্যাঁ, এভাবে মনে রাখবা, শেষ, আর কোনো কথা নেই। কারণ জীবন এখান থেকে কোনো যাবার প্রশ্ন আসেনি, সামনে আসবেও না, রিস্ক অ্যাভয়েড করার জন্য আমরা একবার পড়ে রাখলাম। ওকে, আরেকটা জায়গা বিশ্বস্ত সহকারে পড়বা, সেটা হচ্ছে ভাইয়া যেখান থেকে বলে দিব প্রশ্ন আসবে পরীক্ষায়, ঠিক সেই জায়গাগুলো থেকেই প্রশ্ন আসবে, ঠিক আছে? এটা বিশ্বাস রাখতে হবে মনের মধ্যে। এবং দেখবা সামনে যত পরীক্ষা দিবা, ভাই আমি বলে দিব যেগুলো, এটা ইনফ্যাক্ট গত কয়েকটা ব্যাচের স্টুডেন্টের ক্ষেত্রে এরকমটা হয়েছে। আমি বলে দিচ্ছি যে এই প্রশ্নটা পরীক্ষাতে আসবে আর তোমরা এটা ভুল করবা, এই অপশনটাই তুমি দাগাবা ভুল করে, এবং দেখা গেছে ওইটাই দাগায় আসছো তোমরা। এটা করা যাবে না ভাই, এটা থেকে বের হয়ে আসতে হবে। দেখো অনেক দাগা একটা ছক, এই ছকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ট্রিপল স্টার দিবা ছকের উপরে, 3টা স্টার দিবা। হ্যাঁ, আদিকোষী আর প্রকৃতকোষী পার্থক্যের ছক। একবারে প্রথম পার্টটা দেখো, আমি বলছিলাম আদিকোষীতে নিউক্লিয়াসটা এটা একবারে ছড়ানো ছিটানো, আসলে নিউক্লিয়াসের মতন দেখায় না। এই নিউক্লিয়াসটার নাম হচ্ছে নিউক্লিওয়েড। খুব সুন্দর করে দাগাও, নিউক্লিওয়েড। এই নিউক্লিয়াসটার নাম কি ভাইয়া? নিউক্লিওয়েড। এখন আমি কিছুক্ষণ আগে বলে আসছিলাম অয়েড মানে কি বলো তো, মনে আছে কারো? বলো অয়েড মানে কি? আমি পড়েছিলাম হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড, ওই কথাটার মধ্যে অয়েড। অয়েড মানে কি? মতো, মতো, অয়েড মানে মতো। তাহলে এখানে নিউক্লিয়াস থাকে ঠিক না, বাট নিউক্লিয়াসের মতন কিছু একটা থাকে, এই জন্য এই জিনিসটার নাম হচ্ছে নিউক্লিওয়েড। কথা বোঝা গেছে? তাহলে আদিকোষে থাকে নিউক্লিওয়েড, নিউক্লিয়ার কথাটাকে বক্স করো। এবং মাজেদা ম্যামের বইতে এই নিউক্লিওয়েডকে জেনোফর বলা হয়েছে, একটু লিখে রাখো, দেখো পাশে লাল কালি দিয়ে আমার লেখা আছে। মাজেদা ম্যামের বই এই নিউক্লিওয়েডকে আরেকটা কিউট নামে ডাকতেছে, নামটা হচ্ছে জেনোফর। জয়কের নয়কার ফ র, জেনোফর, ঠিক আছে? ওকে, দাগায় ফেললাম। আর পরেরটাতে হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস থাকে। তাহলে আদিকোষে থাকে নিউক্লিয়েড আর প্রকৃতকোষে থাকে নিউক্লিয়াস। 2 নম্বর পয়েন্টে এদের ডিএনএ হচ্ছে বৃত্তাকার। বৃত্তাকার কথাটাকে গোল করে ফেলো, আমি জাস্ট যেভাবে দাগাইছি এই ছকটা সেভাবে দাগায় ফেলো, এবং এই গোল জায়গাটা থেকে সুন্দর করে একটা দাগ দিয়ে উপরে দেখো একটা ফাঁকা জায়গা আছে, এখানে লিখো পৃথিবীতে 4টা জায়গাতে বৃত্তাকার ডিএনএ পাবা। পৃথিবীতে 4টা জায়গাতে বৃত্তাকার ডিএনএ পাবা। পৃথিবীর মানে আমাদের পৃথিবী বলতে চিন্তা করো আমাদের বইয়ের মধ্যে, অর্থাৎ বোটানি এবং জুলজি বই মিলিয়ে আমি কথাবার্তা বলতেছি একসাথে। আমি প্রত্যেকটা পড়া গুছাই দেবো তোমাদেরকে, অর্থাৎ আজ থেকে 2-3টা চ্যাপ্টার পরে গিয়ে যে কথাগুলো তুমি পাবা বা যেই লাইনের মধ্যে কথাগুলো লুকে আছে সেই কথাগুলো আমি একত্রে অ্যাড করে দিব। এই জায়গাটা থেকেই তোমরা অন্যান্যদের কাছ থেকে আগায় থাকবা। দেখো কী কী জায়গায় ভাই? আদিকোষী, প্লাস্টিড, প্লাজমিড আর মাইটোকন্ড্রিয়া। এই 4টা জায়গাটাতে আদিকোষ, প্লাস্টিড, প্লাজমিড আর মাইটোকন্ড্রিয়া, পৃথিবীর এই 4টা জায়গাতে তুমি বৃত্তাকার ডিএনএ পাবা। তো এর মধ্যে একটা জায়গা আদিকোষ, সেটা আমরা অলরেডি পড়তেছি, ঠিক আছে? ওকে, তাহলে আদিকোষে যদি বৃত্তাকার ডিএনএ হয় তাহলে প্রকৃতকোষে কেমন হবে? সূত্রাকার। তাহলে বৃত্তাকার, সূত্রাকার, 2টা কথা বক্স করো। বৃত্তাকার থাকার কারণে এদের ডিএনএকে আমরা সত্যিকার ডিএনএ বলবো না, সত্যিকার ক্রোমোসোম বলবো না, এই কথাটাকে বক্স করো নিচের দিকে। ওকে, এবার আসো রাইবোসোম। কোনো আবরণ বেশিত অঙ্গাণু থাকে না, এটা অলরেডি আমরা জানি। আর এখানে আবরণ বেশিত সব কিছু থাকবে, মানে যা কিছু থাকবে ঢেকে ঢুকে থাকবে। রাইবোসোম কথাটাকে মার্ক করো, স্টার দাও একটা। এদের রাইবোসোম হচ্ছে 70S। পাশে লেখা আছে একটা কথা, ওইটার দিকে চোখ দিও না, ওইটা আমরা পরে শিখবো। আর এদের রাইবোসোম হচ্ছে 80S। এই যে এরা গরিব, এজন্য 70, আর একটু বড় লোক একটু 80। মনে রাখবা আদিকোষে সব কিছু নাই নাই নাই, যেমন স্কেলেটন থাকে না, ইন্ট্রন্স থাকে না, তারপরে যদি শোষণের কথা বলি সবাত শোষণ হয় না, নিউক্লিয়াস সুগঠিত থাকে না, আবরণ বেষ্টিত অঙ্গাণু কোনো থাকে না, হিস্টোন প্রোটিন, এই কথাটা দাগাতে ভুলে গেছি, হিস্টোন প্রোটিন থাকে না। মানে যত না 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 আছে, ওই যে ছোটো 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 কিছু বাচ্চা আছে না, জ্বালায় সবসময়, সব কথায় না, বাবা খাবি না, যাবি না, পড়তে বয় না, মোবাইল রাখ না, সে ছোটো বাচ্চাদের মতন অবস্থা। এই আদিকোষে হচ্ছে সব না 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 না। একটা জায়গাতে খালি হা আছে, ওই যে বাচ্চাদের ক্ষেত্রে
যে ইয়ে করবো, গেমস খেলবা, হা, ওদেরও এক জায়গাতে হা আছে। 7 নম্বর পয়েন্টটা একটু দেখো, অপেরণ, কেবলমাত্র একটা জিনিস থাকে অপেরণ। অপেরণের ক্ষেত্রে কেবলমাত্র এরা হা, আর বাকি সব জায়গায় না, বাকি সব জায়গায় না। ইন্ট্রন্স না, সাইটোস্কেলেটন না, আবরণ বেষ্টিত অঙ্গাণু না, হিস্টোন প্রোটিন না, সত্যিকারের ক্রোমোজোম না, প্রতিক্রিয়া নিউক্লিয়াস না, সব না না না। ওকে, তাহলে একটা জিনিস থাকে অপেরণ। তাহলে অপেরণ জিনিসটা কি ভাই, এটা একটু জানতে হবে আমাদের, আমরা সামনে পড়বো, অধ্যায়ের মধ্যে আছে, জাস্ট ছোটো করে লিখে রাখো। অপেরণ হচ্ছে জিন প্রকাশের ইউনিট, জিন প্রকাশের ইউনিট। এই জিন কিন্তু সেই তোমার ওই জিন না, বুঝছো, ওই ভূতলা জিন না, রাত্রেবেলা করে জিনের গল্প না করি। হ্যাঁ, এই জিন হইতেছে ওই আমাদের ডিএনএর মধ্যে থাকে, বুঝছো, আমরা সামনে শিখবো। হ্যাঁ, অনেকে আবার রাত্রে একা একা রুমের মধ্যে ক্লাস করতে থাকে, জিন ভূতের গল্পগুলো দেখা যাচ্ছে পিছনে। আচ্ছা, করবো আমি সামনে, হচ্ছে সামনের দিকে আমাদের গল্প হবে, অ্যানাটমি ডিসেকশন হলে সেই ভুতুরে লাশের কাহিনীর গল্প হবে, লাশ কাটা গল্পের মানে লাশ কাটা ঘরের গল্পের গল্প হবে সামনে। যারা ভয়টা পাও তারা তখন মিউট করে রাখবা, হ্যাঁ, কিন্তু শোনার দরকার, মেডিকেলে যাবার সামনের দিকে শিখবা না এগুলো। ওকে, তাহলে অপেরণ হচ্ছে ভাইয়া জিন প্রকাশের ইউনিট। আর নিচের দিকে ইন্ট্রন্স, এই যে বলছিলাম নাই, ইন্ট্রন্স না থাকার মধ্যে একটা জিনিস হচ্ছে ইন্ট্রন্স। ইন্ট্রন্সটা আমাদের কাছে নতুন। ইন্ট্রন্স হচ্ছে নন কোডিং অঞ্চল, একটু লিখে রাখো, নন কোডিং, CODING, কোডিং, এই সেই কোডিং না। আচ্ছা, ওই এই কোডিংও সেই কোডিং না, এই কোডিং ওই কোডিং, এখন ওই কোডিং আমরা পরে শিখবো, ঠিক আছে, আপাতত লিখে রাখো। আচ্ছা, অনেক জিনিসই নতুন নতুন লাগবে, প্রথম পড়া শুরু করছি তো, ফার্স্ট ক্লাস আজকে, অনেক কিছু নতুন নতুন লাগবে। তবে বিশ্বাস করো ভাই, বায়োলজি সাবজেক্ট অনেক মজার। তুমি বিশ্বাস করো আর না করো, বায়োলজি সাবজেক্ট আসলেই মজা। হয়তো বা ভালো টিচার পাওনি, বায়োলজি মজার কোনো টিচার পাওনি, এই জন্য মজা লাগেনি এতদিন, বাট বায়োলজি পড়ে দেখো, বায়োলজি আসলে মজা। আচ্ছা, এরপরে দেখো আমরা এদের ক্ষেত্রে শুধুমাত্র অ্যামাইটোসিস ঘটে। তোমরা ছোটোবেলায় শিখে আসছো আসলে কোষের বিভাজন 3টা প্রক্রিয়া, ঠিক আছে। একটা হচ্ছে কি অ্যামাইটোসিস, দেন মাইটোসিস, দেন মিওসিস। তো আমরা মানে যেটা হচ্ছে আদিকোষী মানে পুরাতন ধরনের, এরা প্রথমটা পায় অ্যামাইটোসিস। এই আরেকটা জিনিস শেখায়, দেখো কথার অর্থ হচ্ছে বায়োলজিতে নাই, দুইটা থাকুক বা একটা থাকুক, কথার অর্থ হচ্ছে নাই। মাইটোসিস তার মানে কি ভাই, মাইটোসিস নাই, এদের মাইটোসিস হয় না। মাইটোসিস হয় না তাহলে কী হয়? হ্যাঁ, ওরকম একটা কথা যে তুমি কি খাও, আমি ভাত খাই না, কথাটার উত্তর হইতেছে এরকম, আমি ভাত খাই না। এখন আমি তো জিজ্ঞেস করছি তুমি কী খাও, আমি ভাত খাই না, এটা দিয়ে আমি কী বুঝবো? তাহলে তো ভাত দেওয়া যাবে না, এখন অন্য কিছু কী দিব এটা তো আর বলে নাই, নামটা হইতেছে অনেকটা এরকম, মাইটোসিস, ঠিক আছে। ওকে, তাহলে বাকি যে দুইটা আছে মাইটোসিস এবং মিওসিস, এটা হয় মানে হচ্ছে ইয়েতে প্রকৃত কোষে। দেখো এদের শ্বসনের প্রক্রিয়া 10 নম্বর পয়েন্টটাতে গোল করবা, 11 নম্বরটাতে গোল করবা। শ্বসন হচ্ছে অবাধ আর এদেরটা হচ্ছে সবাদ। এখন বলো তো, আমরা জানি সবাদ শোষণ কোনটা, যেখানে অক্সিজেনের প্রয়োজন হয়, আর অবাধ শোষণ কোনটা, যেখানে অক্সিজেন লাগে না। একটু লেন্দি হচ্ছে, ফার্স্ট ক্লাস তো অনেক কথাবার্তা বলতে হচ্ছে, এর জন্য একটু লেন্দি হচ্ছে, এটার জন্য সরি। সেকেন্ড দিন থেকে ইনশাআল্লাহ আমরা আরও গুছিয়ে দিব। ওকে, এখন চলে আসো নিউক্লিয়াসের উপর বেসিস করে দুইটা প্রকার, যে সুগঠিত নিউক্লিয়াসের উপরে, এটাও আমরা পড়ে আসছি। দেখো ওখানে ছিল না, বাট নিচের দিকে চলে আসছে, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। উদ্ভিদ কোষের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট জানাবো, যে উদ্ভিদ কোষের সঞ্চিত খাবারের নাম হচ্ছে স্টার্চ। এটা একটু সুন্দর করে বক্স করো, উদ্ভিদ কোষের সঞ্চিত খাবারের নাম কি? স্টার্চ। এবং এদের বাইরের দিকে একটা শক্ত আবরণ থাকে, যেটা না সেলুলোজ দ্বারা নির্মিত। আর প্রাণী কোষের মধ্যে কি থাকে ভাইয়া? সেন্ট্রোসোম থাকে। সেন্ট্রোসোম কথাটাকে বক্স করো, এবং এদের সঞ্চিত খাবারের নাম হচ্ছে চর্বি এবং গ্লাইকোজেন। তার মানে কোষের মধ্যে খাবার সঞ্চয় রেখে দেওয়া হয়। কেন রেখে দেওয়া হয়? ভবিষ্যতের জন্য। তুমি সারাদিন খাবা না, একটা নির্দিষ্ট সময় ধরে খাবা, এরপরে তো খাওয়া তোমার স্টপ। এই যে খাওয়া স্টপ করে দিলা, তখনও তো কোষটাকে বাঁচতে হবে, এই বাঁচার জন্য সঞ্চিত খাবারটাকে ইউজ করে। তাহলে কোষের মধ্যে সাধারণত উদ্ভিদ কোষ যারা আছে তাদের সঞ্চিত খাবারের নাম কি? স্টার্চ বা স্বেচ্ছা। তবে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, এখানে কোনো সেন্ট্রোসোম সাধারণত থাকে না। তাহলে উদ্ভিদ কোষের দুইটা অনন্য বৈশিষ্ট্য বললাম, যেটা প্রাণী থেকে ভিন্ন। একটা হচ্ছে সেন্ট্রোসোম না থাকাটা, আরেকটা হচ্ছে স্টার্চ থাকাটা। আর যদি বলি প্রাণী কোষের দুইটা বৈশিষ্ট্য বলো, যেটা উদ্ভিদ থেকে কমপ্লিটলি আলাদা, সেটা হচ্ছে সঞ্চিত খাবার হিসেবে চর্বি আর গ্লাইকোজেন থাকা, আর কোষের মধ্যে সেন্ট্রোসোম থাকা। তাহলে এদের সেন্ট্রোসোম থাকে, এদের থাকে না। এদের চর্বি এবং গ্লাইকোজেন থাকে, আর এদের স্টার্চ থাকে। এটা তো কেবলমাত্র একটা মাত্র পার্থক্য গেল, এরকম পার্থক্যের অনেক ছক আমরা সামনে পড়বো। এখন খুব ইন্টারেস্টিং একটা কথা আছে, স্টেম সেল। হোয়াট ইজ স্টেম সেল? নিচের দিকে 3 নাম্বার লাইনটা একটু দেখাও। জাইগোট এবং ভ্রূণের প্রাথমিক কোষগুলোর 19% কোষের নাম হচ্ছে স্টেম সেল। এটা একটা আজব জিনিস। যখন তুমি এরকম একটা ভ্রূণ ছিলা, এরকম ছোট্ট একটা ভ্রূণ ছিলা, চিন্তা করে দেখো মায়ের পেটে এই যে এরকম একটা ভ্রূণ ছিলা, হ্যাঁ, কেবলমাত্র তোমার গঠন শুরু হচ্ছে শরীরে। এই সময় তোমার শরীরের 19% কোষকে আমি বলতেছি স্টেম সেল। এই 19% কোষ তোমার শরীরের যে কোনো কোষ তৈরি করতে পারতো। অর্থাৎ একটা কোষ থেকেই হার্ট হইতে পারতো, একটা কোষ থেকেই লিভার হতে পারতো, লিভারটা ভালো হয়নি, লিভার হতে পারতো কিডনি এখান থেকে, বা হতে পারতো এখান থেকে লাং বা ফুসফুস। তার মানে তোমার শরীরের ওই সময়টাতে তোমার শরীরের প্রত্যেকটা কোষের এমন ক্ষমতা ছিল যে কোনো কিছু তৈরি করে ফেলা। এই ধরনের কোষগুলোকে আমরা বলি হচ্ছে স্টেম সেল। আমাদের অ্যাডভান্স মেডিকেল সায়েন্স এই স্টেম সেল নিয়ে অনেক পড়াশোনা করতে হয়, বা অনেক পড়াশোনার একটা জায়গা আছে, কারণ বিজ্ঞানীরা এখন আবিষ্কার করে দেখছে যে স্টেম সেল যদি আমি শরীরের মধ্যে এখন নতুন করে দিতে পারে, তাহলে যাদের মনে করলে লিভার নষ্ট হয়ে গেছে, বা কিডনি নষ্ট হয়ে গেছে, বা হার্ট নষ্ট হয়ে যাচ্ছে, লাং নষ্ট হয়ে গেছে, এদের ক্ষেত্রে
স্টেম সেল শরীরে দিলে ওই নষ্ট হয়ে যাওয়া লিভার বা লাং বা কিডনি এটা হচ্ছে রিজেনারেশন করে, মানে আগের অবস্থায় ফিরে আসতে পারে। এই জন্য স্টেম সেল আমাদের বর্তমানে মানে রিসার্চের খুব বড় একটা জায়গা। তোমরা ইনশাল্লাহ মানে সামনে বড় হয়ে এই জিনিসগুলো রিসার্চ করবা। এখান থেকে আমরা জাস্ট এতটুকু কথা জানবো, তাহলে স্টেম সেলটা কী জিনিস ভাইয়া, এটা যে কোনো কিছুতে পরিণত হতে পারে। এবং লাস্টের দিকে দুইটা লাইন দাগাবো। দেখো, বোন ম্যারো, স্কিন আর লিভার এই অঙ্গগুলোতে স্টেম সেল থাকে এবং এদের রিজেনারেশন ক্ষমতা অনেক বেশি। তাহলে আমাদের শরীরে তিনটা জায়গার স্টেম সেলের রিজেনারেশন ক্ষমতা বেশি। কোথায়? বোন ম্যারো, স্কিন আর লিভার। এই তিনটা জায়গাতে যদি কোনো ক্ষতি হয় খুব দ্রুত রিপেয়ার করতে পারে। একটু চিন্তা করে দেখো তো, স্কিনে অনেক সময় আমাদের পুড়ে যায়, কেটে যায়, ক্ষয় হয়ে যায়। স্কিন কি খুব দ্রুত রিপেয়ার করে না? বাইরে থেকে যদি দেখার কথা চিন্তা করো, স্কিন কিন্তু খুব দ্রুত রিপেয়ার করে। বাইরের দিকে দাগ খুব একটা বেশি থাকে না, দাগ থাকলেও মানে রিপেয়ার হয়ে যায়, মানে খুব দ্রুত আগের অবস্থায় ফিরে যেতে পারে। একই রকম লিভার এবং বোন ম্যারো এই তিনটা জিনিস খুব দ্রুত রিপেয়ার হতে পারে। বাট এর আবার ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হচ্ছে আরও তিনটা জায়গা, ব্রেইন, কিডনি, হার্ট। তিনটা মেজর অর্গান শরীরের ভিতরে থাকে, তিনজনই, ব্রেইন, কিডনি এবং হার্ট। এই তিনটা জায়গার যে স্টেম সেল এরা রিপেয়ার খুব কম করতে পারে। এই জন্য এই তিনটা জিনিসের ড্যামেজও হয় বেশি। বোরিং লাগতেছে? হ্যাঁ, বোরিং লাগবে না ইনশাল্লাহ, শেষের দিকে আমরা চলে আসছি। খুব বেশি পড়াবো না, 10টা পর্যন্ত। আমার 10টার তো টাইম, আমার 10টা পর্যন্ত টাইম না, ততটুকুতে যাইতে দিব আমার, তাই না? তারপরে তো বোরিং। আচ্ছা, এখন চলে আসো কোষের মাপের একক। এগুলো আমরা শিখবো না, উপর দিকে কথাবার্তা বাদ, এগুলো নিচের দিকে সব। আমরা চলে আসি কোষের আয়তনে। এই জায়গাটা খুব বেশি ইম্পর্টেন্ট, 3টে স্টার। দেখো, কোষের আয়তন, কোষের সুনির্দিষ্ট কোনো আয়তন নেই, তুমি মেপে টেপে করতে পারবে না। তবে মনে রাখতে হবে পৃথিবীর সবথেকে ছোট কোষের নাম কি? পৃথিবীর সবথেকে ছোট কোষের নাম, এটা নতুন পড়া, এর আগে আমরা এটা শিখি নাই। পৃথিবীর সবথেকে ছোট কোষটার নাম হচ্ছে মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। এত বড় নাম মনে রাখার দরকার নেই, মাইক্রোপ্লাজমাটুকু মনে রাখো। মাইক্রোপ্লাজমা, আমি মাইক্রোপ্লাজমা মনে রাখতাম ছোটোবেলায়, মাইক্রো মানে ছোটো। এটা আরেকটা নাম আছে পিপিএলও, এই কথাটাও দাগায় রাখো। আর পৃথিবীর সবচেয়ে বড় কোষের নাম কি? উট পাখির ডিম, অলরেডি পড়ে আসছি। বাট মানুষের শরীরে সবথেকে বড় কোষের নাম কি ভাইয়া? মোটর নিউরন। এখন আসো, মানুষের শরীরে সব থেকে ছোটো কোষেরও তাহলে একটা নাম থাকতে হবে। দেখো লেখা আছে মানুষের শরীরে সব থেকে ছোটো কোষের নাম হচ্ছে অনুচক্রিকা। একটু উপরে লিখে রাখো, দেখো আমি পয়েন্ট দিয়ে লিখে রাখছি। মানবদেহের সব থেকে ছোটো কোষের নাম হচ্ছে শুক্রাণু, অ্যাকর্ডিং টু আজমল স্যারের বই। আজমল স্যার বলতেছে আমাদের শরীরের সব থেকে ছোটো কোষের নাম হচ্ছে শুক্রাণু। লিখে রাখো, লিখে রাখো, লিখে রাখো, লাগবে এটা। দেখো, এখানে আবার একটু কন্ট্রোভার্সি আছে। এখন মেয়েরা বলতে পারো, ভাইয়া শুক্রাণু কেন বললেন? আমাদের শরীরে তো শুক্রাণু নাই, তাহলে আমাদের শরীরে কি কোনো ছোটো কোষ নাই? এটা কেমন কথা? আসলে এটা হচ্ছে আজমল স্যারের বইয়ের কোনো একটা চ্যাপ্টারে তিনি উল্লেখ করছেন, হ্যাঁ। আর এটা নিচের কথাটাও আমাদের বইয়ে সরাসরি লাইন। এখন যে পরীক্ষাতে প্রশ্ন করতেছে ও তো আর চ্যাপ্টার বুঝে না, ও তো বই দেখে প্রশ্ন করবে। বইয়ে পড়তে পড়তে এই লাইনটা তার চোখে বেঁধে গেল। ও ঠিক আছে, আচ্ছা লিখছে কি মানবদেহের সবথেকে ছোটো কোষ। আচ্ছা ঠিক আছে, আমি লিখি মানবদেহের সবথেকে ছোটো কোষ। অপশন এ শুক্রাণু, অপশন বি ডিম্বাণু, অপশন সি দিছে যকৃৎ, অপশন ডি দিছে লিভার। এখন তুমি তো তখন বুঝতে পারবে না, এই কিরে আমি বাসাতে পড়ে আসছি হচ্ছে মানবদেহের সবচেয়ে ছোটো কোষের নাম অনুচক্রিকা, অনুচক্রিকা তো অপশনেই নাই। এইবার তুমি পরীক্ষার হলে দাঁড়ায় গেলা, স্যার প্রশ্ন ভুল। প্রশ্ন ভুল, প্রশ্নের অ্যান্সার নাই। এখন স্যার বলতেছে আমি তো এসব বুঝি না, আমি তো বায়োলজির টিচার না। তুমি বলে না আমি শিওর স্যার প্রশ্ন বলো, আমার স্পষ্ট মনে আছে আমি বইয়ে পড়ে আসছি, আমি সকালবেলা রিভিশন দিয়ে আসলাম। হ্যাঁ, তখন তো আর হবে না, বুঝছো? কাহিনি হইতেছে এটা যে আমাদের এই ইন্টারমিডিয়েট লেভেলে তুমি বলতে পারবে না প্রশ্ন যে ভুল, কারণ কোথা থেকে যে প্রশ্ন করছে তুমি তো নিজেও জানো না। এই জন্য সব জায়গাগুলো আমাদের আয়ত্তে রাখতে হবে, ঠিক আছে? তাহলে মানবদেহের সব থেকে ছোটো কোষ হতে পারে শুক্রাণু, হতে পারে অনুচক্রিকা, ডিপেন্ড করে কী জানতে চাইছে প্রশ্নকর্তা তোমারে। দেখো, এতদিন তোমাদের ওই অ্যান্সার পর্যন্ত গাইড করে নিয়ে যাওয়া লাগতো, এখন তোমাদের প্রশ্নকর্তা কী জানতে চাইছে সেটা জেনে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, দিন দিন আসলে জীবন কত কঠিন হইতেছে। আচ্ছা, তাহলে এখান থেকে 4টা জিনিস জানবো। পৃথিবীর সবচেয়ে বড় কোষের নাম, পৃথিবীর সবচেয়ে ছোটো কোষের নাম। মানবদেহের সবচেয়ে বড় কোষের নাম, মানবদেহের সবচেয়ে ছোটো কোষের নাম। উদ্ভিদের ক্ষেত্রে একটা কথা আছে, যদিও আমি অ্যাভয়েড করি, তাও দাগায় রাখো। দেখো, এককোষী উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড় উদ্ভিদের নাম হচ্ছে অ্যাসিটাবুলারিয়া, আর বহুকোষী উদ্ভিদের নাম হচ্ছে র্যামি। দাগায় রাখো, মুখস্থ করার দরকার নেই। এই 4টা জিনিস মুখস্থ করবা, মাইক্রোপ্লাজমা, উট পাখির ডিম, তারপর হচ্ছে মোটর নিউরন আর অনুচক্রিকা। এই 4টা কথা মুখস্থ করবা। আচ্ছা, নিচের দিকে কোষটিকে থাকতে দরকার হয়, এগুলো লাগবে না। চলে আসো উদ্ভিদ কোষ, আদর্শ উদ্ভিদ কোষ। একটা উদ্ভিদ কোষের মধ্যে কী কী পাবা? 5টা পয়েন্ট আছে এখানে মনে হয়, হ্যাঁ 5টা পয়েন্ট। এই 5টা পয়েন্ট একটু দাগাও, 1 2 3 4 5, 5টা পয়েন্ট দাগাও, আর কিছু লাগবে না। পরবর্তী পৃষ্ঠায় চলে আসো, ছবি টবি আছে, সুন্দর রঙিন রঙিন ছবি। এরপরে এই যে সেই জায়গা বাচ্চারা, আমাদের অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, একটি আদর্শ উদ্ভিদ কোষের মধ্যে কী কী পাবো, টোটাল একটা ছকের ফর্মে। দেখো আমি লিখে দাগা মাগায় কী করছি, এই যে দেখো প্রত্যেকটা পৃষ্ঠায় এরকম দাগানো, বুঝছো? এই যে লেখার অবস্থা দেখো, তোমাদের বইয়ের এই অবস্থা হয়ে যাবে। আমার কাছে পড়লে এই যে বইয়ের এই অবস্থা হয়ে যাবে, দাগাইতে লিখতে লিখতে। তাও তো লিখি নাই সব, আমি তো আরও লিখবো। এগুলো হচ্ছে প্রি রাইটিং, মানে আগে লিখছি, এরপর আবার এর ভিতরে লেখা আছে, এর ভিতরে আরও লিখবো। তো এই হচ্ছে অবস্থা হবে, কিছু করার নেই। এটা বইয়ের উপরে, এটা দেখে তোমার স্যাটিসফ্যাকশন থাকতে পারবে, তোমার বইয়ের মধ্যে সব ইনফরমেশন কালেক্টেড। ওকে, আদর্শ কোষের মধ্যে 2টা জিনিস পাবো, একটা হচ্ছে জড় বস্তু আর একটা হচ্ছে জীবিত বস্তু। জড় বস্তুকে 2টা ভাগে ভাগ করি, কোষ প্রাচীর এবং নির্জীব বস্তু। দেখো, আমি সব মনে রাখার টেকনিক বলে দিব, কোনো টেনশন করার দরকার নেই।
কোষ নির্জীব বস্তু যেগুলো আছে, সঞ্চিত, নিঃসৃত আর বর্জ্য পদার্থ, তিনটা পদার্থ পাই। সঞ্চিত পদার্থ কোনগুলো? আমাদের খাবারের উপাদান। আমরা খাবার 3 রকমের খাবার পাই না, কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, এই 3টা খাবারের উপাদান হচ্ছে সঞ্চিত পদার্থ। নিঃসৃত পদার্থ মনে রাখবো এইচ পেন, হাই পেন দিয়ে লিখে রাখো। এই দেখো নিচের দিকে ছোটো করে আমি লিখে রাখছি, HPEN, হাই পেন। এইচ দিয়ে হরমোন, পি দিয়ে পিগমেন্ট, ই দিয়ে এনজাইম, আর এন দিয়ে নেকটার। তাহলে হলো না? 4টা হয়েছে তো? তাহলে নিঃসৃত পদার্থ মনে রাখবো হাইপেন দিয়ে, HPEN, হাইপেন। হাইপেন দিয়ে মনে রাখলাম নিঃসৃত পদার্থগুলোর নাম। সঞ্চিত পদার্থ 3টা ছিল আমাদের খাবারের 3টা উপাদান। বর্জ্য পদার্থ মনে রাখার কোনো দরকার নেই, বাকিগুলো মনে রাখবো বর্জ্য পদার্থ শেষ, কারণ ওই 2টা মুখস্থ হয়ে গেলে নিচেরটা পরেরটা দরকার নাই। এখন আসো জীবিত পদার্থ। জীবিত পদার্থ যেটা মানে বেঁচে আছে, যার প্রাণ আছে, একটা কোষের মধ্যে যে জিনিসগুলোর প্রাণ আছে সেটাকে আমরা জীবিত পদার্থ বলছি। 3টা পার্ট, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। নিউক্লিয়াসের আবার 4টা পার্ট। এই পার্টগুলো কিন্তু অলরেডি আমরা পড়ে আসছি। একটা বাইরের দিকে আবরণ থাকবে, এনভেলপ, এরপরে নিউক্লিওপ্লাজম থাকবে, নিউক্লিওলাস থাকবে, রেটিকুলাম থাকবে, ক্রোমোসোম। সামনের দিকে আরও পড়বো, নাম জেনে রাখো। এখন আসো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে একটা থাকে সাইটোপ্লাজমের মাতৃকা। মাতৃকা মানে কি? মাদার। মাদার কী করে? আমাদেরকে সুন্দর করে আগলায় রেখে দেয়। এই সাইটোপ্লাজমের মাতৃকাটাও এরকম, এই হচ্ছে আগলায় রেখে দেয়। কাদেরকে আগলায় রেখে দেয়? বিভিন্ন অঙ্গাণুকে আগলায় রেখে দেয়। তাহলে এই জন্য সাইটোপ্লাজমের 2টা পার্ট, একটা হচ্ছে অঙ্গাণু এবং আরেকটা হচ্ছে মাতৃকা। আমার ছোটোবেলায় খুব কনফিউশন বাঁধত প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের সাথে। মনে রাখবা বাচ্চারা, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম আমি মনে রাখতাম পুরোটা প্লাজম। পুরোটা প্লাজম। কেন পুরোটা প্লাজম? এর মধ্যে সব আছে, পুরোটাই আছে। দেখো প্রোটোপ্লাজমের মধ্যে কি নাই? কোষ ঝিল্লি আছে, সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে। তাহলে পুরোটা প্লাজম। প্রোটোপ্লাজম মানে কি? সবটা মিলে একত্রে। আর সাইটোপ্লাজম মানে কি? প্রোটোপ্লাজমের একটা অংশ। তুমি যদি যে কোনো একটা মনে রাখতে পারো তাহলে মনে রাখবা বাকিটা অন্যটা। এখন এই যে সাইটোপ্লাজমের যে অঙ্গাণু, এই অঙ্গাণুকে 2টা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ঝিল্লিবিহীন আর একটা হচ্ছে ঝিল্লিবদ্ধ। ঝিল্লিবিহীন অঙ্গাণু মনে রাখার খুব মজার একটা টেকনিক আছে, মনে রাখবা প্রথম মামাই সেরা। লিখো, প্রথম মামাই সেরা। প্রথমের প্রথম দিয়ে মনে রাখবো আমরা প্রোটিওসম। প্রথম মা দিয়ে হচ্ছে মাইটোটিউবিলস, পরের মা দিয়ে মাইক্রোফিলামেন্টস, আর লাস্টের ই দিয়ে ইন্টারমিডিয়েট ফিলামেন্টস। মা ই, প্রথম মামাই। সে দিয়ে সেন্ট্রিওল, আর রা দিয়ে রাইবোসোম। প্রথম মামাই সেরা। প্রথম মামাই সেরা। এই প্রথম মামাই সেরার মধ্যে যে মামাই পার্টটুকু আছে না, মামাই, মাইক্রোটিউবিলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এই 3টাকে একত্রে আমরা কোষীয় কঙ্কাল বলি। কোষের কঙ্কালেরা আমাদের শরীরের কঙ্কাল যেরকম থাকে আমাদের স্ট্রাকচারটাকে ঠিক রাখে, কোষের কঙ্কাল কোষের স্ট্রাকচারটাকে ঠিক রাখবে। আর বাকিগুলো সব ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। তবে বাচ্চারা একটু এখান থেকে লিখে রাখো 2টা কথা। মাজদা ম্যামের বই, আলিম স্যারের বই, আজিবুর স্যারের বইতে এই কথাগুলো উল্লেখ আছে যে ঝিল্লিবদ্ধকে আবার 2টা ভাগে ভাগ করি। দেখো পাশে আমার লেখা আছে 2 অথবা 1, অর্থাৎ যাদের ঝিল্লি আছে, ঝিল্লি হতে পারে 2 ঝিল্লি বিশিষ্ট, ঝিল্লি হতে পারে 1 ঝিল্লি বিশিষ্ট। 2 ঝিল্লি বিশিষ্ট কারা? 2 ঝিল্লি বিশিষ্ট হচ্ছে ওই যে অ্যান্ডোসিম্বায়নগুলো বাইরে থেকে আসছিল এরা। কারণ ওরা তো আসলে ব্যাকটেরিয়া, ওরা তো আসলে কোনো অঙ্গাণু না, এজন্য ওরা খুব বাইরে শক্তপোক্ত আবরণ, 2টা ঝিল্লি দিয়ে আবরণ তৈরি। তাহলে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া তো থাকবেই, এছাড়া গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই 2টাকেও অ্যাড করবো আমরা সাথে, গলগি বডি আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে দ্বিঝিল্লিযুক্ত মানে আমরা বলতেছি যে কোষের মধ্যে কিছু অঙ্গাণু যাদের বাইরের দিকে একটা পর্দা আছে সুন্দর করে, আর যাদের বাইরের দিকে পর্দা নেই। যাদের বাইরের দিকে পর্দা নেই তাদের নামগুলো আমরা মুখস্থ করে ফেলছি, প্রথম মামাই সেরা। তার মানে এরা বাদে যত অঙ্গাণু আছে সবাই ঝিল্লিবদ্ধ। এখন এই ঝিল্লিবদ্ধকে আবার 2টা টাইপে ভাগ করছি। কারো ঝিল্লি একটা মাত্র পর্দা দিয়ে তৈরি, আবার কারো ঝিল্লি 2টা পর্দা দিয়ে তৈরি। 2টা পর্দা দিয়ে কাদেরটা তৈরি? প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি আর ইয়ারতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর 1 ঝিল্লি কাদেরটা? লাইসোজোম, পারঅক্সিজম আর গ্লাইঅক্সিজম, এই 3টা, মানে সোম লাস্টে যাদের সোম আছে। তবে রাইবোজোম আর প্রোটিওসোম বাদ দিয়ে চিন্তা করিও কিন্তু, কারণ রাইবোজোম আর প্রোটিওসোম ওই যে সেরার মধ্যে চলে গেছে, প্রথম মামাই সেরা, ওদের মধ্যে চলে গেছে। তাহলে বাকি যে সোমগুলো আছে অর্থাৎ লাইসোজোম, পারঅক্সিজম, গ্লাইঅক্সিজম, এরা হচ্ছে 1 ঝিল্লি বিশিষ্ট। এটা সুন্দর করে শিখতে হবে আমাদেরকে। হ্যাঁ, এটা একটু এখানে লিখে রাখো, তাহলে এই ছকটা আমাদের মোটামুটি কমপ্লিট। এই ছকটা তাহলে আমাদের মোটামুটি কমপ্লিট। আর কি পড়াবো নাকি বেশি? হ্যাঁ, যতটুকু পড়াবো সেখান থেকে তো পরীক্ষা। দেখো আমরা কিন্তু আসলে অধ্যায়ের টপিকের মধ্যেই ঢুকতে পারিনি। অধ্যায়ের টপিক হচ্ছে কোষ প্রাচীর থেকে। কোষ প্রাচীর থেকে আসলে আমাদের পড়াশোনা শুরু হবে। আজকে যাতে একটু ঝলক দেখালাম। ওকে, আমাদের পড়া শেষ হয়নি, দেখি কী শিখলাম। ওকে, একটু দেখি, আসো কী শিখলাম। চলে আসো, স্ক্রিনে দেখো, দেখা যাচ্ছে প্রথম কোশ্চেনটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2023-24 সালের কোশ্চেন। দেখো তো পারো কিনা। প্রাণী কোষের বিষয়ে কোনটি সঠিক, ভালো করে আগে কোশ্চেনটা বুঝো। লাস্ট তোমার সিনিয়র ভাইয়াপুরা, ইমিডিয়েট সিনিয়র ভাইয়াপুরা এই কোশ্চেনটাতে দিয়ে আসছে মেডিকেল ভর্তি পরীক্ষাতে বসে, ডাক্তার হওয়ার পরীক্ষাতে, তাই না? সঠিক বললে তুমি ডাক্তার, ভুল করলে তুমি ডাক্তার না। কমেন্ট একটু লিখতে থাকো, A, B, C নাকি D। কোষের কেন্দ্রে বড় একটি কোষ গহ্বর থাকে।
সি লিখছে অনেকে। কোষে সেন্ট্রোসোম থাকে, প্রাণী কোষের বিভাগে কোনটি সঠিক? সঞ্চিত খাদ্য সাধারণত স্বেচ্ছার। সি, ডি, সি, 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 অনেকে সি, ম্যাক্সিমামই সি, কেউ ডি। ওকে, ডি হবে না কেন ভাইয়া? দেখো বলছে সঞ্চিত খাদ্য হচ্ছে স্বেচ্ছার। এখন আমাকে বলো তো সঞ্চিত খাদ্য স্বেচ্ছার কার? উদ্ভিদের। তাহলে এটা তো উদ্ভিদ না, আমি বলছি প্রাণীর কথা, তাহলে প্রাণী। প্লাস্টিক থাকে কার? উদ্ভিদের। হবে না। মাঝখানে বড় কোষ গহ্বর কার থাকে? উদ্ভিদের। কোষ গহ্বর এখনো পড়ায়নি, এই জন্য হয়তো এটির কনফিউজ লাগতে পারে। অপশন সি কিন্তু অলরেডি পড়াই ফেলছি, সেন্ট্রোজোম থাকে। আমার বইয়ের দাগানো লাইন মিলে কিনা? আমি কিন্তু অলরেডি লাইনটা তোমাদের দাগায় দিয়ে আসছি। এখন চলে আসো পরের প্রশ্নটাতে। বলছে প্রকৃত কোষের বিপরে। প্রকৃত কোষ মানে কি? ইউক্যারিওটিক। দেখো লিখো, প্রকৃত কোষের ব্যাপারে কোনটি সঠিক বলছে? এ, বি, এইভাবে বললে হবে না, সঠিক অ্যান্সার বলো। এ, বি, সি, ডি, চারটা বললে তো একটা লাগবে। প্রকৃত কোষ, এখানে নিউক্লিয় বস্তুর নাম কি? ক্রোমোসোম। অপেরণ কি থাকে? এই অপেরণ নিয়ে কিন্তু একটা কথা বলছিলাম ভাইয়া, অপেরণ সবার থাকে না। অপেরণই এমন একটা জিনিস যেটা কিন্তু আদিকোষে থাকে, ওই গরিবের একটাই ছিল অপেরণ। নিউক্লিওয়েড, এই অয়েড কি থাকবে এখানে? না না না, অয়েড তো আদিকোষে। শ্বসন কি অবাধ হয় না সবাধ হয়? এখানে বলছে কিন্তু সবাধ অবাধ দুইটাই, তাহলে এটাও ভুল। অপশন হবে কি আমাদের অ্যান্সার এ। নিউক্লিয় বস্তুটি ক্রোমোসোম, ওই যে বলছিলাম এদের ক্রোমোসোম থাকে, দাগায় দেওয়া লাইন। এটা ডেন্টাল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন। আরেকটা কোশ্চেন দেখো তো, বলছে দেহকোষের ক্ষেত্রে কোনটি সঠিক? পড়ে আসছি কিন্তু অলরেডি আমরা দেহকোষ। দেহকোষে মিওসিস হয়, দেহকোষে হ্যাপ্লয়েড হয়, কোনটা হবে? দেহকোষে কি মিউটেশন হতে পারে, নাকি দেহকোষ হচ্ছে দেহের বিভিন্ন কোষে বিভাজিত হতে পারে? অপশন সি অনেকে বলতেছে। সি কেন বললা? এখানে তো হ্যাপ্লয়েড বলছে, আমি কি বলছি দেহের একটা কোষ হ্যাপ্লয়েড? ওই যে জনন কোষ বাদে আমি বলছি যতক্ষণ জনন কোষের নাম উচ্চারণ না করবো ততক্ষণ হ্যাপ্লয়েড বলবা না। কি হবে? সি হবে। সি এর কথা কেন বললা? হ্যাপ্লয়েড হওয়ার কোনো সুযোগ নাই, দেহকোষ কি হ্যাপ্লয়েড হয়? ডি হবে। ইয়াস, ডি যারা বলতেছো, ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেহের বিভিন্ন কোষে ভেদিত হতে পারে। দেখো এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট লেসন আছে তোমাদের জন্য, সেটা হচ্ছে লাস্টের অপশনটা হয়তো অনেকে চিনো না, বাট প্রথম তিনটা অপশন যে ভুল এটা কিন্তু তুমি ধরতে পারতেছো। কারণ মিওসিস তো দেহকোষে হবে না, মিওসিস হবে জনন কোষে। হ্যাপ্লয়েড আর দেহকোষ হবে না, এটাও বাদ। মিউটেশনের মাধ্যমে সন্তানে যায়, সন্তানে কি তোমার দেহের কোষ যাবে? যাবে না, তোমার জনন কোষ যাবে সন্তানে, তাহলে এটাও বাদ। তাহলে তিনটাকে যখন তুমি বাদ দিতে পারতেছো, লাস্টের অ্যান্সার হবে। নিচের কোন জীবটি আদিকোষে থাকে? এই যে এরা কিন্তু আমার সেই ওই ছন্দের উদাহরণের মধ্যে চলে আসে। এই যে MBBS, এখন মিলাও, আমি বলছিলাম MBBS মিলে কোনটা? মিলে হচ্ছে 1 নাম্বার খালি ব্যাকটেরিয়াটা, বি দিয়ে ব্যাকটেরিয়া পড়াইছিলাম, তাই না? অপশন ডি হচ্ছে অ্যান্সার। কোনটি আদিকোষী? অপশন ডি ব্যাকটেরিয়া। নিচের কোনটি উদ্ভিদে অনুপস্থিত? এইটাও পড়াইছি, একটু মেলানোর চেষ্টা করো তো। আচ্ছা, এটা অবশ্যই এখনও শেখানো হয়নি। এর মধ্যে সেলুলোজ উদ্ভিদে থাকে, ফসফোলিপিড থাকে, ক্লোরোফিলও থাকে। অপশন বি হবে অ্যান্সার, হ্যাঁ, কাইটিনটা থাকে না। আচ্ছা, এরপরে শিখালে আরও সামনে পারবা ইনশাআল্লাহ। এটা কোষ প্রাচীরটা মানে দেখাইলে আমাদের হয়ে যাবে। দেখো এখানে ছন্দনন্দ সব মোটামুটি দেওয়া আছে। আচ্ছা, তাহলে কোষ প্রাচীর তো আজকে আমাদের দেখানোর সুযোগ হলো না, আরও কিছু কোয়েশ্চেন আমরা একটু সলভ করে যাই। লাস্টের পার্টটুকুতে আমরা কোয়েশ্চেন কিছু সলভ করবো, হ্যাঁ। আচ্ছা, যেমন হচ্ছে বলছে যে আদিকোষের ক্ষেত্রে কোনটি সঠিক না, আরও কয়েকটা কোয়েশ্চেন আমরা সলভ করে চলে যাব। আদিকোষের ক্ষেত্রে কোনটি সঠিক নয় বলছে, কিন্তু আদিকোষে দুইটাই বলছে। দেখো অপেরণ থাকে, ইন্ট্রন্স থাকে। অপেরণ থাকে এটা সঠিক কথা, বাট ইন্ট্রন্স কি থাকে? অবাধ শোষণ ঘটে, এটাও সঠিক কথা বলছে, কিন্তু সঠিক নয় কোনটা? সাইটোস্কেলেটন থাকে না, হ্যাঁ, যত না আছে সব আদিকোষের জন্য সঠিক। তাহলে সাইটোস্কেলেটন থাকে না, এটাও সঠিক। অপেরণ থাকে, এটাও সঠিক। অবাধ শোষণ ঘটে, এটাও সঠিক। অপশন ডি ইন্ট্রন্স আছে, এটা ভুল। তাহলে ইন্ট্রন্স থাকে না, আমরা জানি। এই যে জায়গাটা থেকে তোমাদেরকে প্র্যাকটিস করাইতেছি, এটাও রিটনার একটা বই, রিটনা গাইড। এটারও PDF পেইড ব্যাচের যে কোর্স যারা এনরোল করবো সেটাতে আমি দিয়ে দিব। জাস্ট তোমরা কম্পিউটারের দোকান থেকে এটাকে ফটোকপি করে নিয়ে আসলেই, প্রিন্ট করে নিয়ে এখান থেকে MCQ সলভ করতে পারবা। প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে যাবতীয় যত MCQ তোমার লাগবে, বিভিন্ন রাইটারের বইয়ের MCQ সব এখানে দেওয়া আছে। তুমি এটা সলভ করলেই তোমার MCQর যে প্রবলেমগুলো সেটা সলভ হয়ে যাবে। ওকে, আমি সবগুলো দিয়ে দিচ্ছি না, নেক্সট পরীক্ষাতে হয়তো এগুলো থাকবে, এখান থেকে বিভিন্ন পার্টগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে এগুলো একটু সলভ করতে পারো। আধুনিক কোষবিদ্যার জনকের নাম কি? অলরেডি তোমরা জানো, সেটা হচ্ছে সোয়ানসন। তারপরে হচ্ছে নিচের কোনটিতে ডিপ্লয়েড থাকে? ডিপ্লয়েড কোষ থাকে না বলছে কিন্তু, হ্যাঁ, আমরা বলছিলাম ডিপ্লয়েড থাকে মানে হ্যাপ্লয়েড। ডিপ্লয়েড থাকে না, কথাটার অর্থ কি? কোথায় হ্যাপ্লয়েড থাকে? হ্যাপ্লয়েড কোথায় থাকে? ডিম্বাণুতে থাকে, আমরা জানি শুক্রাণু আর ডিম্বাণু। তারপরে বলছে নিচের কোনটি ইয়ের ক্ষেত্রে, প্রকৃত কেন্দ্রিক কোষের ক্ষেত্রে নিচের কোনটি ভুল? সেই জায়গাটাতেও দেখা যাচ্ছে যে আমাদের খুব সুন্দর এক্সপ্লেনেশন সহ দেওয়া আছে। এই জিনিসগুলো আমি PDF দিয়ে দিব। এখন আসলে তো সব সলভ করা সম্ভব না, মানে ক্লাসে আমি তোমাদেরকে সব শিখিয়ে দিচ্ছি। এখানে প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা MCQ এর যে বিশ্লেষণগুলো অলরেডি আমাদের শেখানো আছে। আমি গ্রুপে দিয়ে দিব PDFটা, তবে এই ক্লাসে তো পাবা না, এটা পেইড গ্রুপের PDF ইয়েতে থাকবে, গ্রুপে থাকবে, ওখানেই সব ম্যাটেরিয়ালসগুলো দেওয়া থাকবে। আজকের ক্লাসের পর থেকে অলরেডি আমাদের হচ্ছে
হচ্ছে ভর্তি শুরু হয়ে যাবে, যারা নতুন করে আরেকটা গ্রুপ খোলা হবে টেলিগ্রাম এবং মেসেঞ্জারে, যারা হচ্ছে ভর্তি হচ্ছে ওই গ্রুপে অ্যাড করে ওখানে ফুল অ্যাক্সেস তুমি পাচ্ছ। আর এখানে ফ্রি গ্রুপে নেক্সট আরেকটা ক্লাস পাবো আর কি ইনশাল্লাহ। হ্যাঁ, তো আজকে আর কি জিকে পড়ানোর সুযোগ হলো না, 10টা অলরেডি বেজে গেছে। নেক্সট দিন আমরা জিকে দিয়ে শুরু করবো, তারপরে যাবো। হ্যাঁ, জিকে আর ইংলিশটা আমাদের থাকবে। দেখো জিকে ইংলিশের অলরেডি আমার কাছে পিডিএফ রয়েছে, তোমাদেরকে আমি বলছিলাম এটা না কিনতে, কারণ আমি এটা প্রথমে পিডিএফ থেকে পড়বো। এটা রেটিনার বই থেকে পড়াবো। আমার কাছে অ্যাডমিশনের ক্ষেত্রে রেটিনার মানে সবগুলো বই আছে, কিন্তু এই রেটিনার বইগুলো হচ্ছে তুলনামূলক মানে ভালো। হ্যাঁ, রেটিনার বইগুলো অন্যান্য বইগুলো থেকে ভালো। তাহলে এখান থেকে আমি হচ্ছে ইংলিশ পড়াবো, একবার আইডেন্টিফিকেশন অফ দ্য পার্টস অফ স্পিচ থেকে আমাদের শুরু হবে। আর আরেকটা হচ্ছে জিকে পড়াবো। জিকের পার্টটা আমি বলে দিচ্ছি, নেক্সট ক্লাসে থেকে শুরু হবে। প্রাচীন বাংলার ইতিহাস থেকে একবার আমরা পড়ানো শুরু করবো, একবারে বাংলার ইতিহাস থেকে শুরু করে মুক্তিযোদ্ধা পার্ট পর্যন্ত তোমাদের পড়ানো হবে। অল্প অল্প করে পড়াবো, হয়তো বা হাফ পৃষ্ঠা, কয়েকটা লাইন মাত্র করে পড়া দিব, একেবারে কম পরিমাণ, ঠিক আছে? তো আজকের ক্লাস আমরা শেষ করব, তার আগে বলে দিচ্ছি আজকের ক্লাসের পড়ানোর পার্টটুকু হচ্ছে মোটামুটি আমাদের কোর্স প্রাচীরের আগ পর্যন্ত। তো কালকে দিনে 10টার সময় আমাদের লিঙ্ক দেওয়া হবে পরীক্ষার, সন্ধ্যা পর্যন্ত লিঙ্ক অ্যাক্টিভ থাকবে। এটা সবার জন্য, পরীক্ষা সবার জন্য ওপেন, পেইড বা আনপেইড ফ্রি সবার জন্যই ওপেন থাকবে। এবং 10টার মধ্যে তুমি মানে সন্ধ্যা 6টার মধ্যে পরীক্ষা দিতে হবে। যখনই তুমি লিঙ্কে ঢুকবা তখন থেকে টাইম কাউন্ট শুরু হবে, এবং সন্ধ্যার পরে এটা লিডার বোর্ডটা তোমার হচ্ছে ইয়েতে পেয়ে যাবা, তুমি হচ্ছে গ্রুপে পেয়ে যাবে। এবং যারা পরীক্ষাতে অ্যাবসেন্ট থাকবে সেটাও দেখানো হবে যে কারা কারা অ্যাবসেন্ট ছিল, তাদের মার্কস 0 দেখানো হবে আর কি। হ্যাঁ, 0 পাওয়াটা নিজের জন্য লজ্জার, এই জন্য অ্যাটেন্ড করো। অন্তত যারা ক্লাস করছো, আজকে যা কথাবার্তা বলছি সেই কথাবার্তাগুলোর মধ্যে ইনশাল্লাহ পরীক্ষাতে পেয়ে যাবা। ওকে, শেষ পর্যন্ত অনেকেই আসো, এটা খুব ভালো একটা ব্যাপার। তাহলে আজকের ক্লাস থেকে কি কারো কোনো কোয়েশ্চেন আছে, বা পড়ানোর সম্পর্কে, ধরন সম্পর্কে, ভাইয়া এই জায়গাটা বুঝতে পারতেছি না, বা এইভাবে পড়াইলে আরেকটু বেটার হতো? আমি বিভিন্নভাবে ট্রাই করে দেখছি, তো আমার এক্সপেরিমেন্টাল জোন থেকে বলে এইভাবে মোটামুটি পড়ানোটাই বেটার, মানে তোমাদের ক্ষেত্রে মানে ভালো হবে। সেক্ষেত্রে একটু ইউজ টু হতে হয়তো বা টাইম লাগবে, কারণ এরকমভাবে তো টিচাররা অ্যাজ ইউজুয়াল তোমার যেই ব্যাচ টিচাররা যারা আছে বা যেখানে তোমরা পড়ো সেভাবে পড়াইতেছে না। এবং এটা তুমি আমার কাছে পড়ার পাশাপাশি অন্যান্য জায়গায় কয়েকটা জায়গায় ট্রাই করে দেখতে পারো, ব্যাচ টিচারদের কাছে বা বাসায় টিচার রেখে দেখতে পারো। আমার মনে হয় না এতটা মানে গোছানোভাবে পড়াশোনা তোমার কোনো জায়গাতে হবে। এটা অনলাইনের আরেকটা সুবিধা, দেখো তোমার চোখের সামনেই তুমি কতগুলো পিডিএফ একসাথে দেখে ফেলতেছো। আমি যদি তোমার বাসায় এনে ব্যাচে ডাকতাম, আমি একটা শিট দেখাইতাম আমার হাতে করে, তোমরা কেউই দেখতে পারতাম না, আমি নিজেই ভালো করে দেখতে পারতাম না তোমরা কেমনে দেখবা। এখন প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা অপশন তুমি স্ক্রিনের সামনে দেখতেছো, সেখান থেকে তুমি অ্যান্সার করতেছো। তুমি বুঝতে না পারলে কমেন্ট করতেছো, তোমার মুখে বলাও লাগতেছে না, আমি সেখান থেকে দেখে অ্যান্সার করে দিতেছি, ইনবক্সের সুযোগ থাকতেছে। মানে কতটা ইন্টারেক্টিভ দেখো। এবং আমি দাগাই দিতেছি কোন লাইনটা, সেটাও তুমি এখান থেকে দেখতে পারতেছো, যেটা কিন্তু ক্লাসে যদি একটা স্যার বলে দেয় যে এই লাইনটা দাগাও, ওই লাইনটা দাগাও, এটা না, আমি লিখতেছি কোন লাইনটা, দাগাচ্ছি কোন লাইনটা, সেটা তুমি স্ক্রিনে দেখে সাথে সাথে দাগাই নিতে পারতেছো। এবং টাইম দেখো, চিন্তা করো, জাস্ট আমরা কিন্তু এই যে 8টা 33-এ শুরু করছি, এখন 10টা 3 বাজে, 1.5 ঘন্টা পড়াশোনা করছি। কিন্তু 1.5 ঘন্টায় তোমাকে যে পরিমাণ ইনফরমেশন আমি দিছি, দেখো লাস্ট বিগত মেডিকেল কয়েকটা অ্যাডমিশন টেস্টে আমরা কোয়েশ্চেন সলভ করা হয়ে গেছে, কত এক্সট্রা ইনফরমেশন আমাদের লেখা হয়ে গেছে, কীভাবে পড়তে হবে সেই জিনিসটা গোছানো অলরেডি বলা হয়ে গেছে। তাহলে বুঝতেই পারতেছো প্রত্যেকটা ক্লাস আমাদের কতটা বেশি ইফেক্টিভ হতে চলছে, ঠিক আছে? তাহলে এই জন্য বলবো যে সামনের দিনগুলোতে থাকো, তাহলে আরও বেশি ইফেক্টিভভাবে বায়োলজি ইনশাল্লাহ শেখা হবে। তো আরেকটা ক্লাস দেখি, ফ্রি ক্লাস হয়তো বা থাকবে শনিবারে। আমাদের ক্লাসের টাইমটা একটু চেঞ্জ করতে হবে, রবি মঙ্গল বৃহস্পতি চাচ্ছিলাম, কিন্তু ওই দিন আবার নয়ন পড়াবে। হ্যাঁ, তো নয়ন আর আমি সিন্ট করতে চাচ্ছি, অনেকেই আমার ব্যাচে যারা আছে নয়নের কাছে পড়তেছে, তো একটু সিন্ট করার জন্য আমাকে মনে হয় শনি সোমবারে শিফট হতে হবে, যেহেতু তোমাদের এখনও কোনো জায়গায় পড়া শুরু হয়নি, আর রাত্রে তো কোনো স্যাররা পড়ায় না। তো হোম টিউটারগুলোকে একটু ওইভাবে ঠিক রেখো, মানে শনি সোম বুধ হয়তো আমরা রাত 8:30 শুরু করবো। আজকে বৃহস্পতিবার, যদিও কালকে শুক্রবার এক্সাম থাকবে, তাহলে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ শনিবারে দেখা হবে তোমাদের সাথে আমার। সেখানে আমরা কোর্স প্রাচীর থেকে পড়ানো শুরু করব। অধ্যায়টা বেশ বড়, ডিটেলস আলোচনা করে বিভিন্ন রাইটারের ইনফরমেশন বলতে বলতে একটু টাইম লাগবে, কিন্তু ইনশাআল্লাহ আমরা যখন অধ্যায়টা শেষ করবো দেখবা সুন্দরভাবে তোমার বইটা গোছানো হয়ে গেছে, ঠিক আছে? এতটুকু ভরসা রাখো। আর ওই যে বললাম, সিলেবাস শেষ করা নিয়ে কোনো টেনশন নেই, যত আসতেই পড়ে না কেন, আমরা তো অনলাইনে পড়াচ্ছি, রেগুলার পড়া হচ্ছে, কেউ একদিন মিস করলেও রেকর্ড ক্লাসটা দেখে নিতে পারতেছো। তো এইখানে মিস করার কোনো সুযোগ নেই, এই জন্য ইনশাআল্লাহ খুব ভালো একটা লেসন আমাদের শেষ হবে। তো কারো কিছু জানা আছে, জানা থাকলে বলতে পারো, না বললে আমি